সমাজবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন অফ বাংলাদেশ অন দি বেসিস অফ আর্চিওলজি। ইয়ান হোডার। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ইয়ান হোডার ১৯৪৮ সালের ২৩শে নভেম্বর যুক্তরাজ্যের ব্রিস্টলে জন্মগ্রহণ করেন। হোডার তার প্রত্নতাত্ত্বিক তত্ত্বের জন্য অধিক পরিচিত ছিলেন। মূলত তিনি প্রত্নতত্ত্বের পোস্ট প্রসেসিয়ালিস্ট থিওরিতে বিশ্বাসী ছিলেন। তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয় এবং ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে অনেক গবেষণা ও খনন কাজ সম্পাদনা করেন। তিনি তার কাজের জন্য FBA তথা ফেলো অফ দি ব্রিটিশ একাডেমি পুরস্কারে ভূষিত হন। হোডারের রচিত গ্রন্থগুলোর মধ্যে সিম্বলস ইন অ্যাকশনস, দি প্রেজেন্ট পাস্ট, রিডিং দি পাস্ট, দি ডোমেস্টিকেশন অফ ইউরোপ, থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইন আর্চিওলজি, দি আর্চিওলজিক্যাল প্রসেস ইত্যাদি উল্লেখযোগ্য। গর্ডন চাইল্ড একজন অস্ট্রেলিয়ান প্রত্নতাত্ত্বিক এবং ইউরোপিয়ান প্রাগৈতিহাসিক। তার পুরো নাম ব্যারি গর্ডন চাইল্ড। তিনি 1892 সালের 14 এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রিভারেন্ড স্টিফেন হেনরি চাইল্ড এবং মায়ের নাম হ্যারিয়েট এলজা। তিনি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ম্যান মেক্স হিমসেলফ, কিউ স্কিডিউ ইন লা হিস্টোরিয়া ইত্যাদি। মহান এই দার্শনিক 1957 সালের 19 অক্টোবর 65 বছর বয়সে অস্ট্রেলিয়ায় মৃত্যুবরণ করেন। প্রাগৈতিহাসিক যুগের মানুষের সমাজ ও সংস্কৃতি হচ্ছে প্রত্নতত্ত্বের বিষয়বস্তু। প্রত্নতত্ত্ব যে যুগের আলোচনা করে সে আলোচনা আমরা ইতিহাসে পাই না, কেননা ঐতিহাসিকরা 5,000 বছর পূর্বের মানব অস্তিত্বের ইতিহাসকে তুলে ধরেন যখন লিখিত ভাষার উদ্ভব হয়। কিন্তু প্রাগৈতিহাসিক যুগ অনেক কাল স্থায়ী ছিল। হাজার বছর পূর্বের ইতিহাস পুনর্নির্মাণে আমাদের প্রত্নতত্ত্বের উপর নির্ভর করতে হয়। আমরা আলোচ্য অধ্যায়ে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন যুগের সমাজ ও সংস্কৃতি এবং বাংলাদেশের সমাজ ও সভ্যতা বিকাশে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবদান সম্পর্কে জানব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাহাড়পুর বিহার বাম থেকে, মহেস্থানগড় এবং সর্বশেষ ডানে ময়নামতি। প্রত্নতত্ত্বের ধারণা, কনসেপ্ট অফ আর্চিওলজি। প্রত্নতত্ত্ব জ্ঞানের একটি শাখা হিসেবে এর বিষয়বস্তু ও পদ্ধতি নিয়ে নিজস্ব অস্তিত্ব বজায় রেখে চলেছে। প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের লুপ্ত বা ধ্বংসপ্রাপ্ত সংস্কৃতির পাঠ। এটা প্রাগৈতিহাসিক যুগের ঘটনাবলী, জীবন ধারণ প্রণালী এবং প্রাচীনকালের মানব সংস্কৃতির পরিবর্তনের প্রক্রিয়াকে সমীক্ষা করতে চায়। লিখিত ইতিহাস সংরক্ষণের পূর্বে মানব সমাজে কী ঘটেছিল তা পরীক্ষা নিরীক্ষা করে জানতে আগ্রহী। অধ্যাপক ইয়ান হোডার এর মতে প্রত্নতত্ত্ববিদরা যা করেন তাই প্রত্নতত্ত্ব। এর আলোচ্য বিষয় মূলত ইতিহাস বা প্রাক ইতিহাস। লিখিত দলিলাদির পরিবর্তে নিদর্শন স্বরূপ রয়ে যাওয়া নির্মাণ কাঠামোই হল এর গবেষণা ক্ষেত্র। ইবি টেলর বলেন, প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণা। তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের এমন একটি শাখা যা এমন সমাজ ও সংস্কৃতির ইতিহাস রচনা করে যে সমাজের অস্তিত্ব আর নেই। ল্যারি জেমারম্যান এর সংজ্ঞা অনুযায়ী প্রত্নতত্ত্ব হল অতীতের জনগণের বিজ্ঞানসম্মত অধ্যয়ন, তাদের সংস্কৃতি ও পরিবেশের সাথে তাদের সম্পর্ক। প্রত্নতত্ত্বের লক্ষ্য ও উদ্দেশ্য হল পারিপার্শ্বিক পরিবেশ এবং পরিস্থিতির সাথে মানবজাতি কীভাবে মিথস্ক্রিয়া করত তা অনুধাবন এবং এই ইতিহাসগুলো বর্তমান ও ভবিষ্যৎ অধ্যয়নের জন্য সংরক্ষণ করে রাখা। সুতরাং যে বিজ্ঞান অতীত মানুষের বাস্তব বা বস্তুগত সংস্কৃতি ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন সমাজ সম্পর্কে জ্ঞান দান করে তাকে প্রত্নতত্ত্ব বলে। প্রত্নতত্ত্ব সংজ্ঞাটি আরেকবার বলছি, যে বিজ্ঞান অতীত মানুষের বাস্তব বা বস্তুগত সংস্কৃতির ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন সমাজ সম্পর্কে জ্ঞান দান করে তাকে প্রত্নতত্ত্ব বলে। প্রত্নতত্ত্বের উৎস, সোর্সেস অফ আর্চিওলজি। প্রত্নতত্ত্বের বিভিন্ন উৎস রয়েছে। এই উৎসগুলো থেকে প্রত্নতত্ত্ব সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায়। নিচে কিছু প্রত্নতাত্ত্বিক উৎস সম্পর্কে ধারণা দেওয়া হলো। প্রত্নতাত্ত্বিকরা লিখিত দলিল দস্তাবেজকে প্রত্নতত্ত্বের উৎস হিসেবে ব্যবহার করেন, যেমন মেসোপটেমিয়া, মিশর ও গুয়েতেমালায় প্রাপ্ত নিদর্শনসমূহ ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইউরোপীয়দের আগমনের পূর্বে কোনো লিখিত ভাষার অস্তিত্ব ছিল না। যেহেতু প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত দলিল নাই, সেজন্য প্রত্নতাত্ত্বিকরা মানুষের কর্মকাণ্ডের যে কোনো একটি ক্ষুদ্র অংশ, যেমন হাতিয়ার, যন্ত্রপাতি, মাটির পাত্র, জীবজন্তুর হাড়, লতা গুল্ম, লোহা, পাথর ইত্যাদির অংশবিশেষ গবেষণার সূত্র হিসেবে ব্যবহার করেন। 3. প্রত্নতাত্ত্বিকরা জীবজন্তুর হাড়, কাঠ, কয়লা এবং গাছপালার অংশ বিশেষ বা অবশিষ্টাংশ সংরক্ষণ করেন।
প্রত্নতাত্ত্বিক কাল নিরূপণ করার জন্য এবং পূর্বোক্ত পরিবেশগত অবস্থা যাচাইয়ের জন্য। প্রত্নতাত্ত্বিক কাল নিরূপণের জন্য তেজস্ক্রিয় অঙ্গার কৌশল বা রেডিওকার্বন ডেটিং টেকনিক ও তেজস্ক্রিয় পটাশিয়াম পদ্ধতির সাহায্য নেওয়া হয়। ৪. সাংস্কৃতিক নৃবিজ্ঞানী ও দৈহিক নৃবিজ্ঞানীর তথ্যাদিও প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে বিবেচিত। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা যেখানে বর্তমানের জীবিত মানবগোষ্ঠীকে নিয়ে গবেষণায় ব্যাপৃত, সেখানে প্রত্নতাত্ত্বিকগণ অতীতের বিকাশমান মানব সংস্কৃতি এবং মানবের উদ্ভব এবং বিকাশ সম্পর্কিত কাহিনী খুঁজে বের করতে চান। ফলে দৈহিক নৃবিজ্ঞানের সাথেও এর যোগসাজশ রয়েছে, কারণ জীবাশ্ম নিয়েও প্রত্নতত্ত্বকে গবেষণা করতে হয়। এই থেকে প্রত্নতত্ত্ব দৈহিক নৃবিজ্ঞান ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মধ্যে একটি বিশ্বস্ত সেতুর মতো কাজ করে। পার্ট ৩. প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ সোসাইটি অন দি বেসিস অফ আর্চিওলজিক্যাল পিরিয়ড। মানব সমাজের ইতিহাসকে দুভাগে ভাগ করা যায়, যথা প্রস্তর যুগ ও ধাতু যুগ। প্রস্তর যুগ বলতে প্রাগৈতিহাসিক যুগের পাথরের অস্ত্রশস্ত্র এবং তার ব্যবহার ও কলাকৌশলকে বোঝানো হয়। তখন মানুষ ছিল শিকারী ও খাদ্য সংগ্রহকারী। অপরপক্ষে ধাতু যুগে মানুষ ছিল খাদ্য উৎপাদনকারী। প্রত্নতত্ত্ববিদগণ পাথরের হাতিয়ারের আবিষ্কার, এর প্রয়োগ ও কলাকৌশলের উপর ভিত্তি করে প্রস্তর যুগকে ৩টি বড় বিভাগে বিভক্ত করেছেন। এগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ। অনেকে আবার উষা প্রস্তর যুগ নামেও আরও একটি বিভাগের সাথে যুক্ত করেন। প্রত্নতাত্ত্বিকরা প্রাগৈতিহাসিক কালকে ৫টি ধাপে বা যুগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। ভূবিজ্ঞানীগণ পৃথিবীর বয়সক্রমকে কয়েকটি মহাযুগে ভাগ করেছেন। পৃথিবীর প্রথম মহাযুগ হচ্ছে আর্কিওজয়িক। এ যুগে প্রাণের কোনো স্পন্দন ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। এর পরবর্তী যুগ প্রোটারোজোয়িক মহাযুগ। এ যুগে ভূপৃষ্ঠে অমেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়। এরপর প্যালিওজিক মহাযুগ। এ যুগে পৃথিবীতে মেরুদণ্ডী মৎস্য জাতীয় প্রাণী ও উভচর প্রাণীর আবির্ভাব ঘটে। পরবর্তী মহাযুগ মেসোজোয়িক। এ যুগ সরীসৃপের যুগ। এরপর পৃথিবীর অধুনাতম মহাযুগ সেনোজোয়িক। এই মহাযুগ এখনও চলছে। ভূবিজ্ঞানে এ যুগকে দুভাগে ভাগ করা হয়, টারশিয়ারি ও কোয়াটারনারি। ভূপৃষ্ঠে মানুষের আবির্ভাব ঘটে কোয়াটারনারি ভাগে। কোয়াটারনারিকে দুটি যুগে বিভক্ত করা হয়েছে, প্লাইস্টোসিন ও হলোসিন। এই যুগের ব্যাপ্তি আনুমানিক ৯,৭৫,০০০ বছর মাত্র। প্লাইস্টোসিন যুগে মানুষের প্রথম দর্শন মেলে। এ যুগের মানুষেরা হচ্ছে পিথিক্যান্থ্রোপাস বা পিকিং মানুষ, এবং ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে নিয়ানডার্থাল মানুষের বসবাস ছিল। প্লাইস্টোসিন যুগের মানুষ কালক্রমে নিশ্চিহ্ন হয়ে যায় এবং তার স্থান দখল করে হোমোসাপিয়েন্স বা আধুনিক মানুষ। হোমোসাপিয়েন্স যুগের নাম হলো হলোসিন। প্লাইস্টোসিন যুগের হাতিয়ার হচ্ছে নিম্নমানের। প্রত্নতাত্ত্বিকগণ এ নিম্নমানের পাথরের হাতিয়ারের যুগকে নাম দিয়েছেন প্রাচীন প্রস্তর যুগ। এ যুগের হাতিয়ার হচ্ছে পাথরের তৈরি, যা ধাতুর চেয়েও নিকৃষ্ট। প্লাইস্টোসিন যুগের শেষ ভাগে কিংবা হোলোসিন যুগের শুরুর দিকে হাতিয়ার তৈরির কৌশলের উন্নতি হয়। প্রত্নতত্ত্ববিদগণ উন্নত মানের পাথরের হাতিয়ারের ব্যবহারকে নব্য প্রস্তর যুগ বলেছেন। অনুমান করা হয় ১০,০০০ বছর পূর্বে এ যুগের সূচনা হয়। এ যুগে মানুষ পশুপালন ও কৃষিকাজ আবিষ্কার করে এবং সভ্যতার সূত্রপাত হয়। ধাতু যুগে প্রাচ্যে সর্বপ্রথম ধাতুর ব্যবহার শুরু হয়। খ্রিস্টপূর্ব ৪,০০০ থেকে ৩,০০০ অব্দের মধ্যে নিকট প্রাচ্যে ব্রোঞ্জের তৈরি হাতিয়ার ব্যবহার হতে দেখা যায়। প্রত্নতত্ত্ববিদগণ ব্রোঞ্জের হাতিয়ারের যুগকে ব্রোঞ্জ যুগ বলেছেন। প্রত্নতত্ত্ববিদগণ লোহার হাতিয়ারের যুগকে বলেছেন লৌহ যুগ। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে লৌহের ব্যবহার শুরু হয়। নিচে সময়কাল অনুযায়ী প্রত্নতাত্ত্বিক যুগের একটি তালিকা দেওয়া হলো, যা খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বরে প্লাইস্টোসিন, এটা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, ৬,০০,০০০ থেকে ১,০০,০০০। পিকিং, জাভা, নিয়ানডার্থাল, এটা হচ্ছে মানব প্রজাতি তখন ছিল। মধ্যপ্রাচীন প্রস্তর যুগে এটা হচ্ছে ১,০০,০০০ থেকে ৩০,০০০। পিকিং, জাভা, নিয়ানডার্থাল মানব প্রজাতি। এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, যা ৩০,০০০ থেকে ১০,০০০। পিকিং, জাভা, নিয়ানডার্থাল মানব প্রজাতি। পরবর্তীতে আসছে হোলোসিন ভূতাত্ত্বিক যুগ। এটা দুই ভাগে বিভক্ত, নব্য প্রস্তর যুগ, যা ছিল ১০,০০০ বছর পূর্বে আধুনিক মানুষের হোমোসাপিয়েন্স, আর ধাতু যুগ, তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ ও লৌহ যুগ, খ্রিস্টপূর্ব ৪,০০০ থেকে ১৫০০ অব্দে শুরু। আধুনিক মানুষ হোমোসাপিয়েন্স এই সময়ের মানব প্রজাতি। পরবর্তীতে পাঠ ৪ ও ৫ প্রাচীন প্রস্তর যুগ।
প্যালিওলিথিক এজ। মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুগ হল প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ হল প্যালিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ। গ্রিক শব্দ প্যালিও এবং লিথোস এর সমন্বয়ে ইংরেজি প্যালিওলিথিক শব্দটি গঠিত। প্যালিও অর্থ প্রাচীন আর লিথোস অর্থ পাথর। সুতরাং প্যালিওলিথিক এজ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বলতে সে যুগ বা কালকে বোঝায় যে যুগে মানুষ ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। ভূবিজ্ঞানীরা যে যুগকে প্লাইস্টোসিন বলেছেন সেটাই মোটামুটিভাবে প্রত্নতত্ত্ববিদদের প্রাচীন প্রস্তর যুগ। এ যুগে মানুষের প্রথম দর্শন মেলে। এ যুগের প্রধান বাসিন্দা নিয়ানডারথাল মানুষ। এই যুগে হাতিয়ারের নিদর্শন হচ্ছে নুড়ি পাথর। নুড়ি পাথরের হাতিয়ারের শিল্প নৈপুণ্য খুব সামান্য একটু আধটু ঢুকে মানুষ অস্ত্র হিসেবে ব্যবহার করত। ঐতিহাসিক জন জিউস বলেছেন, "The first and oldest of the primitive cultures which devised and used stone implements is called the Old Stone Age." অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ বলতে সেই প্রথম এবং প্রাচীন সমাজ জীবনকে বোঝায় যেখানে পাথরের তৈরি হাতিয়ার উদ্ভাবন ও ব্যবহার হয়। আফ্রিকা, প্যালেস্টাইন, ইংল্যান্ড, ইতালি, বেলজিয়ামের কিছু অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। তাছাড়া ভারতীয় উপমহাদেশের বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর ও বর্ধমান জেলায় এ যুগের নিদর্শন খুঁজে পাওয়া গেছে। উল্লেখ্য যে প্রাচীন প্রস্তর যুগকে বিশ্লেষণ করলে নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য শনাক্ত করা যায়। কিছু বৈশিষ্ট্য হচ্ছে যাযাবর জীবন যাপন করত তারা, খাদ্য সংগ্রহ ভিত্তিক তাদের জীবন ছিল, আগুন ব্যবহারের কৌশল জানত, দলবদ্ধভাবে বসবাস করত, শ্রেণীবিভেদ ও শ্রমবিভাজনের অনুপস্থিতি ছিল, চামড়া, বাঁশ ও কাঠের ব্যবহার জানত, মৃত্যু, আত্মা, নিদ্রা, জাদুবিদ্যা ও অতিপ্রাকৃত সম্পর্কিত জ্ঞান। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন প্রস্তর যুগকে 3টি উপবিভাগে ভাগ করেছেন: নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রাচীন প্রস্তর যুগ ও উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ 6 লক্ষ থেকে 1 লক্ষ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষ পানি সরবরাহের উৎস শিকার করার উপযোগী খোলা স্থানে বসবাস করত। এই যুগে ব্যাপকভাবে ব্যবহৃত হতো হস্ত কুঠারের নিদর্শন আফ্রিকা, পশ্চিম ইউরোপ, নিকট প্রাচ্য ও ভারতে পাওয়া গিয়েছে। এই যুগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিভিন্ন ধরনের ছিলকা অস্ত্রের প্রসার। ছিলকা অস্ত্র তৈরি হতো একটি বড় পাথরের টুকরাকে অন্য একটি টুকরা দিয়ে আঘাত করে যেসব পাথরের চ্যাপ্টা বা টুকরা পাওয়া যেত তা দিয়ে। আরেক ধরনের অস্ত্র ছিল চপার, যা বানানো হতো পাথরের একটি টুকরা এক পাথরের অগ্রভাগে অন্য আরেকটি পাথরের সাহায্যে আঘাত করে ছিলকা উঠিয়ে দেওয়া। ধারণা করা হয় চপার ছিল প্রাচীন অস্ত্র। কিছুটা থেতো করার কাজে এই অস্ত্র ব্যবহার করা হতো। এই যুগের প্রথম দিকে মানুষ কাঁচা মাংস ভক্ষণ করত। কালক্রমে তারা আগুন জ্বালানোর কৌশল আয়ত্তে আনে এবং মাংস আগুনের তাপে ঝলসে খেতে অভ্যাস করে। এ যুগের মানুষ হল জার্মানিতে প্রাপ্ত হাইডেলবার্গ, ইন্দোনেশিয়ার জাভা মানুষ এবং চীনের পিকিং মানব। এ যুগের স্থায়িত্বকাল 6 লক্ষ বছর আগে শুরু হয় এবং 1 লক্ষ বছর পূর্বে শেষ হয়। পরবর্তীতে মধ্যপ্রাচীন প্রস্তর যুগ 1 লক্ষ থেকে 30,000। এই যুগের সংস্কৃতি হচ্ছে মুস্তেরীয়। ফ্রান্সের লি মুস্তেরিয়ের গিরিগুহায় এর সংস্কৃতির হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। মুস্তেরীয় কারিগররা ছিলকা অস্ত্র তৈরিতে বিশেষ পারদর্শী ছিল। কারিগররা ছোট ছোট চকমকে পাথরের খণ্ডগুলোকে ধারালো করে কাঠ ও গাছের ডালের সঙ্গে বেঁধে বর্ষার মতো হাতিয়ার ব্যবহার করত। পূর্বের তুলনায় এ যুগের মানুষ যেসব হাতিয়ার তৈরি করত তা ছিল অধিকতর সরু ও ধারালো। হাতিয়ারের সহায়তায় তুন্দ্রা অঞ্চলের প্রতিকূল আবহাওয়ার সঙ্গে সংগ্রাম করে টিকে থাকা সম্ভব হয়েছিল। এ যুগের মানুষ আগুনের ব্যবহার জানত। তারা গুহায় বসবাস করত। এ যুগের মানুষের মধ্যে ধর্মবিশ্বাসের ধারণা খুঁজে পাওয়া যায়। এ যুগের মানুষ আত্মার অমরত্ব সম্পর্কে ধারণা লাভ করেছিল। মৃত্যুর পরে আত্মা দেহে পুনরায় ফিরে আসে বলে তারা বিশ্বাস করত। এ সময় মানুষ পাথর থেকে পরত খসিয়ে বিভিন্ন প্রকারের অস্ত্র তৈরি করত, যেমন ছুরি, চাচনি ইত্যাদি। মধ্যপ্রাচীন প্রস্তর যুগ 1 লক্ষ বছর আগে শুরু হয় এবং 30,000 বছর পূর্বে শেষ হয়। পরবর্তীতে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ 30,000 থেকে 10,000। এ যুগের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন, যেমন বর্ষা নিক্ষেপ যন্ত্র, হারপুন এবং সম্ভবত তীর ও ধনুক। উন্নত পাথরের অস্ত্রের মধ্যে ছিল পাথরের ঝালক ও তামার উপর খোদাই করার যন্ত্রবিশেষ। হাড়ের তৈরি সূচের ব্যবহার তখন শুরু হয়। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের মানুষ হল ক্রো-ম্যাগনন। এটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের জন্য। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের মানুষ হল ক্রো-ম্যাগনন, যারা হোমোসাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত ছিল।
অরিগনেসিয়ান সংস্কৃতি এদের সৃষ্ট। এরা ছিল শিকারী। এরা ছবি আঁকতে জানত। এসব ছবির মধ্যে সে যুগের মানুষের শিল্পবোধ ও নানা বিশ্বাসের পরিচয় মেলে। তারা নানা রকম অলংকার ব্যবহার করত। এ যুগের মানুষ মৃত্যু, আত্মা, নিদ্রা প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করেছিল। মৃত্যু হলে আত্মা দেহ থেকে চলে যায় বলে তাদের বিশ্বাস ছিল। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের যাত্রা শুরু হয় প্রায় ৩০,০০০ বছর পূর্বে এবং তা খ্রিস্টপূর্ব ১০,০০০ অব্দ পর্যন্ত স্থায়ী ছিল। সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব। ইম্প্যাক্ট অফ প্যালিওলিথিক এজ অন দি ডেভেলপমেন্ট অফ সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন। সমাজ ও সভ্যতা বিকাশে প্রাচীন প্রস্তর যুগের অবদান অপরিসীম। এরাই পাথরের হাতিয়ার তৈরির কৌশল আবিষ্কার করে। একই সাথে এ যুগের মানুষ হাতিয়ার ও আগুনের ব্যবহার আয়ত্ত করেছিল। তাদের প্রথম হাতিয়ার ছিল পাথরের নুড়ি। কালক্রমে পাথর দিয়ে ঠোকাঠুকি করে নুড়িগুলোকে প্রয়োজনমাফিক আকার দিতে শেখে। এ সময়ের উল্লেখযোগ্য হাতিয়ার হল হাত, দা বা হাতকুড়াল। এরা পাথরের বল্লম ব্যবহার করত বলে প্রমাণ রয়েছে। হাতিয়ারগুলো ধারালো ছিল না, অপেক্ষাকৃত বোঝা ছিল। প্রাচীন প্রস্তর যুগের মানুষের পক্ষে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে খাদ্য তৈরি করা সম্ভব ছিল না। প্রকৃতির দেওয়া খাদ্য সংগ্রহ করে তাদের বাঁচতে হতো। তারা ৩ উপায়ে খাদ্য সংগ্রহ করত। এগুলো হচ্ছে বন্য গাছপালা থেকে ফলমূল আহরণ, নদী-নালা, খাল-বিল, সাগর থেকে মাছ ধরা এবং বন্য পশু-পাখির শিকার। এ যুগের মানুষ তাই খাদ্য সংগ্রহকারী ছিল, খাদ্য উৎপাদনকারী নয়। এ কারণে অনেকে এ যুগকে খাদ্য সংগ্রহকারীদের যুগ বলে অভিহিত করেছেন। এই যুগের মানুষের প্রধান আবিষ্কার হচ্ছে আগুন। তারা চকমকে পাথর ঠুকে বা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালানোর কায়দা আবিষ্কার করেছিল। আগুন আবিষ্কারের পূর্বে মানুষ বন্য ফলমূল দিয়ে উদরপূর্তি করত। কিন্তু আগুন আবিষ্কৃত হওয়ায় মাছ, মাংস আহার্যের অন্তর্ভুক্ত হয়। কাপড়ের ব্যবহার তারা জানত না। গাছের বাকল বা পশুর চামড়া দিয়ে লজ্জা নিবারণ করতে হতো বা তারা করত। এই যুগের মানুষ ছিল প্রধানত যাযাবর। তাদের স্থায়ী বাসস্থান ছিল না। তারা সাধারণত গুহায় বসবাস করত। নির্দিষ্ট বাসস্থানের চারপাশে প্রকৃতি প্রদত্ত খাদ্যের সরবরাহ কমে গেলে খাদ্যের নতুন সরবরাহের জন্য তাদেরকে বেরিয়ে পড়তে হতো। পুরাতন প্রস্তর যুগের মানুষ জাদুবিদ্যা সৃষ্টি করেছিল। নিয়ানডার্থাল মানুষের কিছু সমাহিত শবের সন্ধান পাওয়া গেছে। মৃতদেহকে নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতিতে কবরস্থ করা হয়েছে। এ থেকে মনে করা হয় তাদের মধ্যে অতিপ্রাকৃতের ধারণার উন্মেষ ঘটেছিল। এ যুগে পাত্রের ব্যবহার চালু হয়নি। বাঁশ বা চামড়ার তৈরি ঝাঁপি পাত্রের বিকল্প হিসেবে ব্যবহার হতো। খাদ্য সংগ্রহকারী আদিম মানুষের খাদ্য আহরণের দুরূহ ও বিপদসংকুল কাজে সন্তান সন্ততি ছিল অযোগ্য। কাজেই সন্তান সন্ততি তাদের অভিপ্রেত ছিল না। এ যুগে শ্রমবিভাগ সৃষ্টি হয়নি। তবে নারী ও পুরুষের মধ্যে কিছু শ্রমবিভাগ বিদ্যমান ছিল, কিন্তু অর্থনৈতিক শ্রমবিভাগ ও ব্যবসা-বাণিজ্যের উন্মেষ হয়নি। এ যুগের মানুষ দলবদ্ধ হয়ে বাস করতে ভালোবাসত। তারা মূলত জীবন সংগ্রামে টিকে থাকার জন্য দলবদ্ধ হতে বাধ্য হয়েছিল। পরিবার সম্পর্কিত ধারণার পূর্ণ বিকাশ এ যুগে হয়নি। তবে জ্ঞাতি সম্পর্কের ধারণার উদ্ভব হওয়ায় মোটামুটি ধরনের পরিবার সৃষ্টি হয়েছিল। তবে অনেকেই এই অভিমত গ্রহণ করেননি। তাদের মতে এ যুগে প্রথম দল হচ্ছে উপজাতি এবং পরিবারের ধারণা পরে দেখা গিয়েছিল। কেননা পুরাতন প্রস্তর যুগের মানুষের মধ্যে পিতৃত্বের ধারণার উন্মেষ হয়নি এবং বিবাহের সূত্রপাত হয়নি। মানুষের প্রথম দল পরিবার হোক কিংবা উপজাতি হোক, একথা অনিবার্য যে বা অনস্বীকার্য যে এ যুগের দলবদ্ধতার ভিত্তি হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। পরস্পরের সাথে রক্ত সম্পর্ক তাদের একটি দলে আবদ্ধ করেছিল। জীবিকার প্রয়োজনে এবং জীবন ধারণের সুবিধার জন্য দল গঠিত হয়েছিল। এ যুগে রাজশক্তির উদ্ভব হয়নি এবং দলপতির উচ্চ মর্যাদা স্বীকৃত হয়নি। সুতরাং এই যুগে সামাজিক শ্রেণীভেদ শুরু হয়নি। পুরাতন প্রস্তর যুগের প্রতিটি দল ছিল জীবিকা অর্জনে আত্মনির্ভরশীল। অবশ্য জীবিকার উপকরণ ছিল সীমিত। দলের অর্থনৈতিক অবস্থা ছিল জীবনযাত্রার সবচেয়ে নিচু ধাপে স্বনির্ভরতা। স্বনির্ভর অর্থনীতির কারণে ব্যবসা বাণিজ্যের উদ্ভব হয়নি। শ্রম বিভাগ ছিল না। উদ্বৃত্ত খাদ্য না থাকায় অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানার স্থান ছিল না। এ যুগের আর্থিক ব্যবস্থাকে কেউ কেউ আদিম সমভোগবাদ বলে চিহ্নিত করেছেন। পুরাতন প্রস্তর যুগের মানুষের মধ্যে বংশ রক্ষার স্পৃহা ছিল না। প্রজননে পুরুষের ভূমিকা সম্পর্কে নিয়ানডার্থাল মানুষ অজ্ঞ ছিল। ফলে সন্তানের সাথে মায়ের সম্পর্ক স্বীকৃত হয়েছিল। মেয়েরা গৃহস্থলী ও সন্তান লালন পালন করত। যখন স্থানান্তরে যাত্রা করত তখন পুরুষ হাতিয়ার বহন করত আর মেয়েরা সমগ্র সামগ্রী বহন করত। প্রাচীন প্রস্তর যুগে ভাব প্রকাশের কোনো লেখ্য রূপ ছিল না। অঙ্গভঙ্গি ও আওয়াজের মাধ্যমে মনের ভাব প্রকাশ পেত। প্রাচীন প্রস্তর যুগে মৃতদেহ কবরস্থ করা ও আত্মার অস্তিত্ব সম্পর্কে ধারণা জন্মে। গোত্রভুক্ত লোকেরা মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া পালন করত। গুহাগাত্রে আশ্চর্য চিত্র নৈপুণ্য তাদের শিল্পবোধ ও সৌন্দর্যবোধের প্রকাশ। স্পেন ও ফ্রান্সে অনেক গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে। এসবের পিছনে অবশ্য জাদুবিদ্যার তাগিদও ছিল। জন্তু জানোয়ারের চিত্র গুহাগাত্রে অঙ্কন করে রাখলে দুর্লভ শিকার প্রাণীকে সহজেই করায়ত্ত করা যাবে এমন বিশ্বাস এর পিছনে কাজ করত।
শিল্পচর্চা জীবন বিচ্ছিন্ন নয়, জীবন ও জীবিকার প্রয়োজনে এই চর্চা। মানুষ অনুকরণমূলক জাদুবিদ্যার আশ্রয় নিত, জীবন ও জীবিকার প্রয়োজনে ও নিজ কামনা চরিতার্থে জীবিকা হিসেবে এভাবে নাচ, গান, চিত্র, নানা রীতিনীতি গড়ে ওঠে জাদুকে আশ্রয় করে। সুতরাং উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি, সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব নিম্নরূপ। আদিম মানুষের সংস্কৃতিই হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের শিকারী সমাজের সংস্কৃতি। প্রাচীন প্রস্তর যুগের মানুষ তার সামাজিক কার্যকলাপের মাধ্যমে নিজেদের দেহের বিবর্তন ঘটিয়ে যে সম্পূর্ণ মানবদেহের উদয় ঘটিয়েছিল, আধুনিক পৃথিবীর সকল জাতির প্রত্যেকটি মানুষ সে সুপরিণত মানবদের উত্তরাধিকারী। প্রাচীন প্রস্তর যুগের মানুষ যে সমাজ সংগঠন এবং বস্তুগত ভাবগত সংস্কৃতি অসৃজন করেছিল, তার অনেক উপাদানই পৃথিবীর সকল জাতির ও সমাজের মূল ভিত্তিরূপে কাজ করেছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ যে ভাষার উদ্ভাবন ঘটিয়েছিল, সে ভাষা ও চিন্তা ক্ষমতা, তার উদ্ভাবিত প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রভৃতি মানবিক গুণ এবং নানাবিধ সামাজিক আচরণ ইত্যাদি আজকের দিনের মানবগোষ্ঠীর সামাজিক আচরণের মূল ভিত্তিরূপে বিরাজ করছে। পরবর্তীতে পার্ট 6 ও 7 নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। পূর্ববর্তী পাঠে আমরা প্রাচীন প্রস্তর যুগে খাদ্য সংগ্রহকারী মানুষ যেসব সংকটে পড়েছিল সে সম্পর্কে জেনেছি। কিন্তু মানুষ যে যুগান্তকারী অর্থনৈতিক ও বৈজ্ঞানিক বিপ্লব সাধনের মাধ্যমে সংকটের হাত থেকে চিরকালের জন্য মুক্তি পায়, সে বিপ্লবটি হচ্ছে কৃষির আবিষ্কার। কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় নব্যপ্রস্তর যুগ বা নবপলীয় যুগ। এ যুগের প্রধান আবিষ্কার হচ্ছে পশুপালন ও কৃষিকাজ। কৃষির সাহায্যে মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হলো। পুরুষরা যখন শিকার করতে যেত, মেয়েরা তখন ফলমূল ও ঘাসের বীজই সংগ্রহ করত। আস্তানার কাছাকাছি ঘাসের বীজই পড়লে তা থেকে যখন ঘাসের জন্ম হতো, সেটা থেকে হয়তো কালক্রমে মানুষ বীজ রোপণ করে বুনো ঘাসের চারা করতে শিখেছিল। এই বুনো ঘাসই হচ্ছে আজকালকার গম, যব ইত্যাদি। মানুষ ধীরে ধীরে ধান প্রভৃতি চাষও আয়ত্ত করে। বিজ্ঞানীরা একমত যে মেয়েরাই কৃষিকাজ আবিষ্কার করেছিল। এ যুগের মানুষ কৃষি আবিষ্কারের সাথে সাথে পশুপালনের কৌশলও আয়ত্ত করেছিল। পণ্ডিতদের মতে যেসব জায়গায় শিকারের উপর নির্ভর করা ক্রমেই কঠিন হয়ে ওঠে, সেসব অঞ্চলে সম্ভবত কৃষির আবিষ্কার হয়েছিল। গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নবপলীয় যুগ নামে আখ্যা দেন। সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব, ইম্প্যাক্ট অফ নিওলিথিক এজ অন দি ডেভেলপমেন্ট অফ সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন। নব্যপ্রস্তর যুগ মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ভ্রান্তিকালীন পর্যায়। সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসে নব্যপ্রস্তর যুগ একটি বৈপ্লবিক ঘটনা। অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অন্যান্য আবিষ্কারের দিক দিয়ে এ যুগের মানুষ অনেক উন্নতি সাধন করেছিল। অনেকের ধারণা মিশর, টাইগ্রিস ও ইউফ্রেটিস অঞ্চলগুলোতে প্রথম কৃষির সূত্রপাত হয়। মধ্যপ্রাচ্যের উর্বর মাটিও কৃষি উৎপাদনের উপযোগী ছিল। তারপর ইংল্যান্ড, দক্ষিণ রাশিয়া ও স্পেনে কৃষিকাজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কৃষিকাজে উত্তরণের প্রত্যক্ষ ফল হচ্ছে মানুষের যাযাবর জীবনের পরিসমাপ্তি। মানুষ পশুপালন ও কৃষিকাজ আয়ত্ত করে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, কেননা কৃষিতে বীজ বপন করে ফসল পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো বলে এ যুগে স্থায়ী বসবাস শুরু হয়। এ যুগে কৃষি অর্থনীতি প্রবর্তিত হওয়ায় জমি ও পশু মানুষের সম্পত্তি হিসেবে বিবেচিত হতে থাকে। উদ্ধৃত সম্পদ সৃষ্টি হওয়ায় সমাজে ব্যক্তিগত সম্পত্তিতে মালিকানার ধারণা জন্মে এবং সমাজে শ্রেণী বৈষম্যের সূত্রপাত ঘটে বা শ্রেণী বৈষম্য শুরু হয়। সমাজে সামাজিক স্তরবিন্যাসের আবির্ভাব ঘটে, ব্যবসা বাণিজ্য ও হস্তশিল্পের বিকাশ ঘটে। খাদ্যের যোগান বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। ক্রমবর্ধমান জনশক্তির জমির পাশে স্থায়ী বাসা বাঁধলে গ্রাম গড়ে ওঠে। গ্রামের উদ্ভব হলে গ্রাম সম্প্রদায় বা ভিলেজ কমিউনিটি হয় জমির যৌথ মালিক। তবে যৌথ মালিকানা স্থায়ী হয়নি। কৃষি বিপ্লবের অন্যতম ফলশ্রুতি হচ্ছে ব্যক্তিগত মালিকানার উদ্ভব। এ যুগে নতুন নতুন জমিগুলো গ্রামীণ সম্প্রদায়ের যৌথ সম্পত্তি না হয়ে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। অর্থনীতি বা উৎপাদন ব্যবস্থা। নবপলীয় অর্থনীতি বা উৎপাদন ব্যবস্থার প্রধান দুটি শাখা হল কৃষি ও পশুপালন। এ দুটি উৎপাদন প্রথা মিলে নবপলীয় অর্থনীতির সৃষ্টি করেছিল এবং এরা ছিল পরস্পর পরিপূরক। একদিকে নবপলীয় কৃষিজীবী বিভিন্ন ধরনের গাছপালা, খাদ্যশস্য আবিষ্কার করেছে এবং উন্নত ধরনের শস্যবীজের মিশ্রণের মাধ্যমে নতুন জাতের শস্য সৃষ্টি করেছে। আর অন্যদিকে পশুপালন মানুষের নতুন নতুন প্রাণীকে পোষ মানিয়েছে। তাই এই যুগের মানব সমাজ কৃষিজীবী ও পশুপালক এই দুই ভাগে বিভক্ত ছিল। এই যুগে পশুপালক ও কৃষি মানুষদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় মানুষ কালক্রমে পশুকে ভারবাহী পশু হিসেবে ব্যবহার করতে শেখে। পশুকে কৃষিকাজে নিয়োগ করার চেষ্টা থেকে মেসোপটেমিয়ায় বা ইরানে কাঠের লাঙল আবিষ্কার হয়। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। অনেকেই হস্তশিল্প ও ব্যবসা বাণিজ্য
ইত্যাদি কাজে যোগ দেয়। ফলে এ যুগে বাজার ও শহর গড়ে ওঠে। এ যুগে পশুপালক ও কৃষিজীবীদের সামাজিক শ্রমবিভাগকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মানুষের মধ্যে পণ্য বিনিময় প্রথা জন্মলাভ করে। ক্রমশ একটা নির্দিষ্ট বস্তুর বিনিময়ে জিনিস কেনাবেচা শুরু হয়। গুড়, নুন, চামড়া ইত্যাদিকে তাই বলা হয় আদিমকালের টাকা বা মুদ্রা। ধীরে ধীরে কড়ি বা সোনা, রূপা বা অন্যান্য ধাতু মুদ্রা হিসেবেও প্রচলিত হয়। সামাজিক ব্যবস্থা। কৃষিযুগে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থায় চাষের প্রয়োজনে পরিবারের বিকাশ অপরিহার্য হয়ে ওঠে। এ যুগে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক উভয় ধরনের পরিবার সৃষ্টি হয়। যে সমাজ কৃষিতে বেশি অগ্রসর এবং এ সমাজ পিতৃতান্ত্রিক ব্যবস্থা মেনে নেয়, আর যে সমাজে কৃষি জীবিকার প্রধান উপায় বা প্রধান অবলম্বন নয়, শিকার ও মাছ ধরার অনুষঙ্গ মাত্র, সে সমাজে ছিল মাতৃতান্ত্রিক প্রথার প্রাবল্য। কৃষিযুগে একক বিবাহ এবং বহুবিবাহ দুই-ই ছিল বর্তমান, তবে বহুবিবাহ বহুল প্রচলিত ছিল। এ যুগে পরিবার ও বিবাহ প্রথা জোরদার হলে উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমিক ব্যবস্থায় পরিণত হয়। পরবর্তীতে ধর্মীয় ব্যবস্থা। নব্যপ্রস্তর যুগের কৃষি জমা সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ধর্ম। প্রাচীন প্রস্তর যুগে মানুষের মনে অতি প্রাকৃতের ধারণার উন্মেষ ঘটেছিল। এ যুগে এসেও তা লোপ পায়নি। এ যুগে কৃষি হচ্ছে প্রকৃতির মুখাপেক্ষী, তাই প্রাকৃতিক অশুভ শক্তিগুলোকে খুশি করার জন্য মানুষ প্রকৃতির পূজা করত। ধর্মের জটিলতা বাড়লে ধর্মযাজকরা শক্তিশালী সামাজিক শ্রেণীতে পরিণত হল। রাজনৈতিক ব্যবস্থা। কৃষিযুগে উদ্বৃত্ত ফসলের উপর নির্ভরশীল রাষ্ট্রীয় প্রভুশক্তির উদ্ভব হয়। প্রাচীন প্রস্তর যুগে রাজনৈতিক সংগঠন ছিল না, প্রয়োজনমাফিক দলপতি নির্বাচন হতো। কিন্তু কৃষিযুগে জমি নিয়ে বাদ-বিবাদ মেটানোর জন্য স্থায়ী দলপতির প্রয়োজন দেখা দেয়। গ্রাম রক্ষার ভার তার উপর ন্যস্ত হওয়ায় সে ক্রমশ শক্তিশালী হয়ে উঠল এবং সমগ্র সমাজের উপর আপন কর্তৃত্ব ও প্রাধান্য বিস্তার করল। শুধু তাই নয়, তার বংশধররা যাতে দলপতি হতে পারে সে ব্যবস্থা করল এবং বংশানুক্রমিক রাজশক্তির উদ্ভব হল। কৃষি সমাজের শ্রেণীচরিত্রের একটি বিশেষ দিক হল কৃতদাস প্রথা। বিভিন্ন আবিষ্কার। নবপলীয় যুগে নতুন অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার প্রয়োজনে মানুষ অনেক নতুন নতুন প্রয়োজনীয় বস্তুগত উপকরণ ও সরঞ্জাম আবিষ্কার করেছিল। স্থায়ীভাবে গ্রাম স্থাপন করে বসবাস শুরু করায় বিভিন্ন ধরনের ঘরবাড়ি নির্মাণ করতে শিখেছিল। এ যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে বাঁশ বেতের ঝুড়ি, পোড়ামাটির পাত্র, হাতে ঘোরানো জাঁতা, কুমারের চাকা, সুতা কাটার চরকা, প্রাথমিক ধরনের নৌকা ইত্যাদি। এই যুগের মানুষ মসৃণ, ধারালো ও উন্নত ধরনের হাতিয়ার তৈরি করে। তারা উন্নত ধরনের চাকু, কুঠার, গাইতি প্রভৃতি ব্যবহার করত। মানুষ এ সময় কুঠারের সাথে হাতল লাগানোর কৌশল আয়ত্ত করেছিল। বর্শা ও তীরের সাহায্যে এ যুগের মানুষ দূরের পশুপাখি শিকার করত। এ যুগে নিড়ানি ও গর্তকারী উপকরণ হিসেবে লাঠির ব্যবহার ছিল আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে চাকা। মাটির পাত্র তৈরি করার কাজে চাকা ব্যবহারের সাথে সাথে যন্ত্রশিল্পের সূত্রপাত হয়। এ যুগের শেষে মানুষ লাঙল আবিষ্কার করে কৃষিকাজ শুরু করেছিল। এ যুগের আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে তাঁত। নবপলীয় যুগের এমন আবিষ্কার পরবর্তীকালের অনেক যান্ত্রিক আবিষ্কারের সূচনা করেছিল। সুতরাং নব্যপ্রস্তর যুগের সমাজের ভিত্তি হচ্ছে কৃষি। এ যুগে যে বিনিময়, ব্যবসায়িক লেনদেন ও শ্রেণী বৈষম্যের সূত্রপাত হয়েছিল তার দ্রুত বিকাশ ঘটে ধাতু যুগে। পরবর্তীতে তাম্রযুগ, কপার এইজ। নব্যপ্রস্তর যুগ থেকে ব্রোঞ্জ যুগ অর্থাৎ নগর সভ্যতার যুগে উত্তরণের মধ্যবর্তীকালকে তাম্রযুগ ধরা হয়। এই যুগেই মানুষ প্রথম পাথরের বদলে তামার হাতিয়ার ব্যবহার করতে শেখে। খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দে ব্যাবিলন ও মিশরে তামার ব্যবহার ছিল। ভারতীয় সমাজেও তামার ব্যবহার ছিল। নব্যপ্রস্তর যুগের শেষ দিকে মানুষ আবিষ্কার করে যে তামার আকরকে কাঠ কয়লা পুড়িয়ে উত্তপ্ত করলে তামা পাওয়া যায়। এছাড়া ম্যালাকাইট থেকেও তামা নিষ্কাশন করতে শিখেছিল মানুষ। ম্যালাকাইট কি? ম্যালাকাইট হচ্ছে তামা, কার্বন ও অক্সিজেনের সংমিশ্রণে গঠিত সবুজ রঙের একটি খনিজ পদার্থ বা আকর। তামা গলিয়ে বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করার বস্তুগত সংস্কৃতির উন্নতি ঘটে। প্রথম দিকে ধাতুশিল্প তামার পিণ্ডকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাতিয়ার বা যন্ত্র তৈরি করত। তামা আবিষ্কারের ফলে মানুষের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। পাথরের হাতিয়ার দিয়ে অনেক কাজ, যেমন গাছ কাটা, কাঠ চেরা ইত্যাদি সম্ভব ছিল না, কিন্তু তামার হাতিয়ার দিয়ে সে কাজ করা সম্ভব হয়। তাম্রযুগের গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো হচ্ছে লাঙল, চাকাওয়ালা গাড়ি, পালওয়ালা নৌকা, কুমারের চাকা ও গাড়িতে পশু শক্তির ব্যবহার ইত্যাদি। এসব আবিষ্কারের মাধ্যমে যেসব উৎপাদনমূলক কাজ সম্ভব হয়েছিল তাই পরবর্তীকালে ব্রোঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতার ভিত্তি রচনা করে। এ যুগকে তাই নগর সভ্যতার প্রস্তুতির যুগ বলা হয়।
তামা আবিষ্কারের সাথে সাথে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার বর্জন করেনি। ধাতব হাতিয়ারের পাশাপাশি দীর্ঘকাল পর্যন্ত পাথরের হাতিয়ারেরও ব্যবহার ছিল। তাছাড়া তামার হাতিয়ার সকলের আয়ত্তের মধ্যেও ছিল না। সমাজ ও সভ্যতার বিকাশে তাম্রযুগের প্রভাব। ইম্প্যাক্ট অফ কপার এজ অন দি ডেভেলপমেন্ট অফ সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন। সর্বপ্রথম যে ধাতুর ব্যবহার শুরু হলো তা হলো তামা। তাম্রযুগে এ তামার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। প্রাথমিক পর্যায়ে তামা দুর্লভ থাকায় পাথরের হাতিয়ারের সাথে তামা মিশ্রিত হয়ে হাতিয়ার তৈরি হতো। মূলত তাম্রযুগকে নব্যপ্রস্তর যুগের সমাপ্তি এবং নগর সভ্যতার পূর্ব প্রস্তুতি পর্ব বলা হয়। এই যুগ নব্যপ্রস্তর যুগের কৃষিভিত্তিক জীবন প্রণালী থেকে ভিন্ন ছিল। এই যুগে মানুষ আত্মরক্ষা ও যুদ্ধের উপযোগী অস্ত্রাদি ব্যবহার্য বিভিন্ন যন্ত্রপাতি ও গহনাপত্র তৈরির কাঁচামাল হিসেবে তামার ব্যবহার শুরু করে, যা সামাজিক পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। খনি ও তামাকে কেন্দ্র করে সমাজে নতুন পেশা, সামাজিক গোষ্ঠী ও সামাজিক স্তরবিন্যাস সৃষ্টি হয়। এছাড়া তাম্র নির্মিত বিভিন্ন জিনিসপত্র ও যন্ত্রপাতির প্রভাবে মানুষের বস্তুগত সাংস্কৃতিক জীবনে সমৃদ্ধি আসে। পাশাপাশি তামার ব্যবসায় ও তামার বস্তু দূরবর্তী স্থানের সংস্কৃতির সাথে যোগাযোগ ঘটায়। তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ বলতে সেই যুগকে বোঝায় যে যুগের মানুষ পাথর ও তামার তৈরি হাতিয়ার ও অস্ত্রাদি ব্যবহার করে জীবনযাপন করত। বর্ধমান জেলার পাণ্ডুরাজার ঢিবি ও মঙ্গলকোটে, বাঁকুড়া জেলার দিহার ও তুলসীপুরে, বীরভূম জেলার মহিষদল ও মেদিনীপুর জেলার তমলুকে তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছে। উল্লেখ্য যে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর ও বীরভূম জেলা বর্তমান পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে অবস্থিত। তাম্রপ্রস্তর যুগের অধিবাসীরা গোলাকার, বর্গাকার ও আয়তাকার ঘর নির্মাণ করে বাস করত। সেখানে অগ্নিকুণ্ডের ব্যবস্থাও ছিল। তারা হাড়ের তৈরি তীক্ষ্ণ অস্ত্র, তীরের ফলা, পিন, সূচ, চিরুনি, হারপুন ইত্যাদি ব্যবহার করত। মহিষদল ও পাণ্ডুরাজার ঢিবিতে প্রাপ্ত নিদর্শন থেকে অনুধাবন করা যায় যে তারা সম্ভবত মাতৃদেবী ও লিঙ্গ পূজায় অভ্যস্ত ছিল। এ যুগের মানুষ মৃতদেহ কবর দিত। তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। এছাড়া তারা শিকার ও মাছ ধরার কাজের সাথেও জড়িত ছিল। সমাজ ও সভ্যতার বিকাশে তাম্রপ্রস্তর যুগের প্রভাব। তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি গড়ে উঠেছিল নদীর উপত্যকায়। ফলে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে বিকাশ ঘটেছিল একটি উন্নত সংস্কৃতির। এ যুগে বস্ত্রশিল্পের বিকাশ ঘটেছিল। তাছাড়া এ যুগে ঐতিহ্যবাহী পোড়ামাটির শিল্পকলারও বিকাশ ঘটেছিল বাংলায়। এ যুগের প্রাপ্ত নিদর্শন থেকে বোঝা যায় যে তাদের অর্থনীতি কৃষি নির্ভর ছিল। তাম্রযুগের মানুষের অর্থনীতির বিশেষ একটি অংশ ছিল বাণিজ্য। পণ্ডুরাজার ঢিবিতে প্রাপ্ত একটি ক্ষুদ্র স্বর্ণ মুদ্রার ভগ্নাংশ থেকে জানা যায় যে তাদের বাণিজ্যে বিনিময়ের মাধ্যম ছিল মুদ্রা, যার এক পিঠে মৎস্য প্রতীক উৎকীর্ণ। অন্যদিকে পাণ্ডুরাজার ঢিবি থেকে একজোড়া ফাঁপা পোড়ামাটির মাথা পাওয়া যায়, যা বিদেশি ছিল বলে ধারণা করা হয়। তাই সেকালে বাংলার সাথে বহির্বিশ্বের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ থাকাটা অসম্ভব নয়। আর পাণ্ডুরাজার ঢিবিও সম্ভবত একটি বাণিজ্যিক শহরের ধ্বংসাবশেষ। ব্রোঞ্জ যুগ। খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দের মধ্যে যখন মিশর ও ব্যাবিলনে ব্রোঞ্জ যুগের নগর সভ্যতায় উদয় ঘটেছিল, তখন ক্রমশ তার প্রভাবে ও অনুকরণে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে এবং সিন্ধু অববাহিকায়, চীন দেশের ইয়াংশি নদীর অববাহিকায় ব্রোঞ্জ যুগের সভ্যতা গড়ে উঠেছিল। এই যুগে মানুষ তামা ও টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি করত এবং উন্নতমানের হাতিয়ার নির্মাণে ব্রোঞ্জ ব্যবহার করত। তামার চেয়ে ব্রোঞ্জ সহজে গলানো ও ঢালাই করা যায়। এটা তামার চেয়ে শক্তি ও ধারালো হয়ে থাকে। সমাজ ও সভ্যতার বিকাশে ব্রোঞ্জ যুগের প্রভাব। এ যুগের মানুষ ব্রোঞ্জের দ্বারা নানা ধরনের হাতিয়ার নির্মাণ শুরু করে। ব্রোঞ্জের নির্মিত বর্ম, শিরস্ত্রাণ, উরস্ত্রাণ। এ যুগের মানুষ ব্রোঞ্জের দ্বারা নানা ধরনের শিরস্ত্রাণ, উরস্ত্রাণ, তলোয়ার, বর্শা ও তীর এই যুগের উল্লেখযোগ্য হাতিয়ার। সামন্ত প্রভুরা যুদ্ধক্ষেত্রে ব্রোঞ্জের তৈরি অস্ত্র ব্যবহার করত বলে জানা যায়। ব্রোঞ্জের হাতিয়ারের সাথে উৎপাদনের যথেষ্ট বিকাশ সাধন করা হয়েছিল। ব্রোঞ্জ যুগে ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপ লাভ করে। খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে ভূমধ্য সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের উপর দিয়ে নিয়মিতভাবে পালতোলা বড় বড় নৌকা যাতায়াত করত। সমুদ্রপথে যাতায়াতের জন্য মানুষ আকাশের তারা দেখে দিক নির্ণয় করত এবং এ সময় মানুষ সমুদ্রে যাতায়াতের নিয়মকানুন চালু করেছিল। ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণে বিনিময় ব্যবস্থা প্রবর্তিত হয় এবং বিনিময় ব্যবস্থায় মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটে। ব্রোঞ্জ যুগে মানুষ অধিক জনসমষ্টি মিলে বড় বড় স্থায়ী মানব সমাজ গড়ে তোলে। এই যুগে উৎপাদন ব্যবস্থার উন্নতি হওয়ায় মানুষ স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করে। এই যুগে গাছের গুড়ির উপর ঘরের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করত। এই যুগের শেষ দিকে মানুষ শবদাহ করার রীতি প্রচলন করে। নব্যপ্রস্তর যুগে
যে লিখন পদ্ধতির সূত্রপাত হয় ব্রোঞ্জ যুগে তা উন্নতি লাভ করে। লেখা আবিষ্কার হওয়ায় শিক্ষা ও জ্ঞানের প্রসার ঘটে। এ যুগে চাকা আবিষ্কৃত হওয়ায় মানুষ চাকাওয়ালা গাড়িকে যানবাহন হিসেবে ব্যবহার করত। খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে মেসোপটেমিয়া ও সিরিয়ায় যাত্রীবাহী, পণ্যবাহী ও যুদ্ধের কাজে নানা ধরনের চাকাওয়ালা গাড়ির ব্যবহার হতো। এছাড়াও ব্রোঞ্জ যুগে ধাতুশিল্প, খনিশিল্প, কাঠশিল্প, রাস্তাঘাট প্রভৃতির প্রসার ঘটেছিল এবং জ্ঞান বিজ্ঞানেরও বিকাশ ঘটেছিল। সমাজও সম্পূর্ণ নতুন ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং ব্রোঞ্জ যুগের সাফল্যগুলো হচ্ছে ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক রূপ লাভ করা, স্থায়ী বসতি গড়ে ওঠা, চাকার আবিষ্কার হওয়ায় ষাঁড়চালিত গাড়ির প্রবর্তন, লেখা আবিষ্কার। লৌহ যুগ। আধুনিক সভ্যতার ভিত্তি হলো লৌহ। লৌহ ব্রোঞ্জের তুলনায় দামে যেমন সস্তা, তেমনি এর মজবুতও বেশি। আবার ব্রোঞ্জের তুলনায় লৌহের ব্যবহারও বেশ সহজসাধ্য। আধুনিক যুগের হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহ দ্বারা নির্মিত। মূলত আধুনিক যুগের প্রায় সর্বত্রই লৌহের ব্যবহার পরিলক্ষিত হয়। অর্থাৎ লৌহ যুগ হচ্ছে আধুনিক সভ্যতার যুগ। কেননা লৌহ যুগে মানুষ আধুনিক সমাজ ব্যবস্থার প্রবর্তন করে। সমাজ ও সভ্যতার বিকাশে লৌহ যুগের প্রভাব। লৌহের ব্যবহার শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে। বর্তমান যে অঞ্চলটি আধুনিক আর্মেনিয়া নামে পরিচিত, সেই অঞ্চলে সর্বপ্রথম লৌহের হাতিয়ার তৈরি হয়েছিল। এশিয়া মাইনরে হিট্টাইটদের মধ্যে পরিচিত হিট্টাইটদের মধ্যে সর্বপ্রথম লৌহ শিল্পের ব্যবহার জানা যায়। পরে অ্যাসিরীয়রা লৌহের ব্যাপক উৎপাদন শুরু করে। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে ব্রিটেনে লৌহের ব্যাপক ব্যবহার শুরু হয়। খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে বা তার পূর্বে ভারতবর্ষে লৌহের ব্যবহার শুরু হয়। ধীরে ধীরে লৌহের ব্যবহার ভারতবর্ষ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। পৃথিবীর সর্বত্র লৌহের ব্যবহার অজানা নয়। ধাতুর মধ্যে লৌহ হচ্ছে ব্রোঞ্জের চেয়ে উৎকৃষ্ট, মজবুত ও দামে সস্তা। লৌহযুগে লৌহের ব্যবহার মানব সভ্যতার বিকাশে যুগান্তকারী পদক্ষেপ। কৃষিকার্যের উদ্ভব যেমন মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল, তেমনি লৌহের ব্যবহারও মানুষের জীবনধারায় বিরাট পরিবর্তন আনে। লৌহের উদ্ভবের ফলে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রশক্তির ব্যবহার সম্ভব হয়েছে। ফলে শিল্প সভ্যতার ভিত্তি হচ্ছে যন্ত্রচালিত শক্তি। যন্ত্রচালিত শক্তিকে কাজে লাগানোর জন্য লৌহ অপরিহার্য। লৌহ যুগে কৃষির হাতিয়ার ও যন্ত্রপাতিতে আসে পরিবর্তন। প্রস্তর যুগে পাথরে জীবজন্তুর দাঁত বসিয়ে কাস্তে তৈরি হতো, কিন্তু লৌহ যুগে এসে লোহা নির্মিত কাস্তে হাত, দা, কুড়াল প্রভৃতির ব্যবহার এলো। নতুন ধরনের হাতিয়ার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বেড়ে যায়। লৌহ যুগ নগর সভ্যতার উদ্ভব ঘটায়। এ যুগের কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উদ্ধৃত ফসল বৃদ্ধি পায়। ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হওয়ায় উদ্ধৃত ফসল অভিজাত ভূস্বামীর হাতে পুঞ্জীভূত হলো। এতে তাদের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। তাদের আরামায়েশের নতুন নতুন উপকরণের খোঁজ পড়ল এবং বিলাস বেসন বাড়ল। ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে বিলাসের উপকরণ সংগ্রহ হতে লাগল। সমাজে নতুন নতুন ব্যবসায়ী শ্রেণী গড়ে ওঠে। গড়ে উঠল অট্টালিকাময় বিলাস বেসনের উপকরণে সমৃদ্ধ নগর। লৌহযুগে ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পাওয়ায় বাজার গড়ে ওঠে। ব্যবসা কেন্দ্ররূপে অনেকগুলো নগর প্রতিষ্ঠিত হয়েছিল। এই যুগে মন্দিরকে কেন্দ্র করেও বিভিন্ন নগর গড়ে উঠেছিল। লৌহ ব্যবহারের কারণে শ্রমবিভাগ বৃদ্ধি পায়। লৌহ খনি থেকে আসে এবং বিশেষ বিশেষ স্থানে লৌহ পাওয়া যায়। খনি থেকে লৌহ উত্তোলন কাজে বিশেষায়িত দক্ষতা প্রয়োজন। তাই লৌহ উত্তোলন কাজে একদল বিশেষজ্ঞ তৈরি হয়। যেখানে খনি আবিষ্কার হয়, সেখানে খনিকে কেন্দ্র করে বিশেষজ্ঞ লোক তৈরি হলো এবং নগরের পত্তন হলো। ধাতু উত্তোলন ও হাতিয়ার নির্মাণ কাজ ভাগ হলো। একদল রইল ধাতু উত্তোলন কাজ নিয়ে এবং অন্য দল হাতিয়ার নির্মাণ নিয়ে। কৃষক কৃষিকাজ নিয়ে রইল এবং হাতিয়ারের জন্য শিল্পকর্মীর উপর নির্ভর করল। এভাবে ধাতু উত্তোলন, হাতিয়ার নির্মাণ ও কৃষিকাজ পরস্পর থেকে বিচ্ছিন্ন হলো। শিল্পকর্মে একটি বিশেষজ্ঞ শ্রেণী গড়ে উঠল। এরা হলো কারিগর, মিস্ত্রি, কারুশিল্প ও কলা কুশলী। গর্ডন চাইল্ড এ প্রসঙ্গে বলেন, জাদুকরকে বাদ দিলে ধাতু শিল্প পৃথিবীর প্রাচীনতম বিশেষায়িত শিল্প। সুতরাং এ যুগে পেশাভিত্তিক সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটে। সমাজে সামাজিক বৈষম্য ও শ্রেণী বিভেদ বেড়ে যায়। লৌহ যুগের সভ্যতার প্রাণকেন্দ্র ছিল নগর। এই যুগে ব্যবসায়ের প্রয়োজনে লিখিত ভাষার উদ্ভব হয়, কেননা ব্যবসা বাণিজ্যের জন্য লেনদেন, বাণিজ্যিক চুক্তি, হিসাবপত্র প্রভৃতি বিষয়ে দলিলের প্রয়োজনীয়তা দেখা দেয়। ব্যবসায়ী শ্রেণীর সুবিধার্থে একদল লিপিকর সৃষ্টি হয় এবং তারা বাণিজ্যিক চুক্তি, লেনদেন ও হিসাবপত্র লিপিবদ্ধ করতে শুরু করে। গর্ডন চাইল্ড বলেন, বিজ্ঞানকে স্থান ও কালের সীমানার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে লিপি। লৌহ যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে চাকা। চাকার গুরুত্ব সম্পর্কে গর্ডন চাইল্ড বলেন, চাকা কাঠের কাজে প্রাগৈতিহাসিক যুগের পরম কর্তৃত্ব এবং আধুনিক যন্ত্রপাতির পূর্বশর্ত। যখন চাকা ছিল না, যাতায়াত ও পরিবহনে অসুবিধা হতো। চাকা আবিষ্কারের কারণে মানুষ দূর দূরান্তের গমন
গমনাগমনে সক্ষম হয়েছে। বিরাট সাম্রাজ্য স্থাপন ও তার তত্ত্বাবধান সম্ভব হয়েছে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, শ্রম বিভাজন প্রসারিত হয়েছে, শিল্পকর্মে নতুন ধারা প্রবর্তিত হয়েছে, সাংস্কৃতিক লেনদেন ও ভাবের আদান-প্রদান বৃদ্ধি পেয়েছে। কুমারের চাকা আবিষ্কারের ফলে মৃৎপাত্র মৃৎপাত্র প্রস্তুতি মৃৎপাত্র প্রস্তুত একটি বিশেষায়িত শিল্পে পরিণত হয়েছে এবং মৃৎশিল্পে নিয়োজিত একদল বিশেষজ্ঞ সৃষ্টি হয়েছে। এই যুগে যুক্তি নির্ভর চিন্তা চেতনার বিকাশ ঘটে। অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বিশ্বাসের স্থলে যৌক্তিক ও বিজ্ঞানের বিচার বিশ্লেষণ শুরু হয়। অস্ত্রশিল্পের উন্নতির মূলে রয়েছে লৌহের ব্যবহার। শিল্পায়ন ও নগরায়নে লৌহের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং বলা যায় নব্য প্রস্তর যুগে সভ্যতার উন্মেষ ঘটেছিল, কিন্তু লৌহ যুগে সভ্যতা ব্যাপকতা লাভ করে। প্রাচ্যে ব্যাবিলনীয়, মিশর, ভারতবর্ষ ও মহাচীন এবং পাশ্চাত্যে গ্রিস ও রোম কৃষিভিত্তিক নগর সভ্যতার অন্যতম নিদর্শন। লৌহ যুগই হচ্ছে আধুনিক যুগ। বর্তমান যুগে হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহ নির্মিত। ঘরবাড়ি, আসবাবপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণে লৌহের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। লৌহ দ্বারা নির্মিত প্রেস ও অক্ষর আবিষ্কৃত হওয়ায় ছাপাশিল্পের অগ্রগতি সাধিত হয়েছে। এ যুগ সভ্যতার যুগ। এ যুগেই মানুষ আধুনিক সমাজ ব্যবস্থার প্রবর্তন করে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থানের অবদান। সর্বপ্রথম ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে নরসিংদী জেলার বেলাব উপজেলার দুটি গ্রামের বর্তমান নাম। এটি ২৫০০ বছর আগে ব্রহ্মপুত্র নদ এলাকায় গড়ে ওঠা বাংলাদেশের প্রাচীনতম জনপদ। এই প্রত্নস্থানের প্রতিষ্ঠাকাল সময়ের ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব ৪ থেকে ৩ শতকে উপমহাদেশের আদি ও ঐতিহাসিক যুগের সাথে সম্পৃক্ত। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। আবিষ্কার: ২৫০০ বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে। পরবর্তীকালে যেখানে মাটি খনন করার সময় একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়, তখন স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন। সেটিই ছিল ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন। এন.কে. ভট্টশালী প্রত্নতত্ত্ব স্থলটি পরিদর্শন করেন এবং ১৯৩৫-৩৬ সালে এটি একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যায়। ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ বাবাকে নিয়ে দেখালে তিনি অভিভূত হন। ১৯৫৬ সালে ওয়ারী গ্রামের মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। তাতে ৪,০০০-এর মতো মুদ্রা ছিল। ১৯৭৪-৭৫ সালের পর হাবিবুল্লাহ ওয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে জমা দেন। তবে ১৯৯২ সালে প্রত্নতাত্ত্বিক দিলীপ কুমার চক্রবর্তী প্রথম ওয়ারী বটেশ্বরের গুরুত্ব তুলে ধরেন। ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয় খনন কাজ। খনন করে পাওয়া যায় প্রাচীন দুর্গনগর, ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। এ থেকে বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় ২৫০০ বছরের পুরনো এবং আবিষ্কার হতে থাকে বাংলাদেশের ইতিহাসের খুবই তাৎপর্যপূর্ণ ও মৌলিক কিছু সূত্র। ওয়ারী বটেশ্বর হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম নগরী। দুর্গনগরটি ছিল মহাজনপদের রাজধানী। মহাজনপদের রাজধানী। এর আ এর প্লাইস্টোসিন ভূমিরূপ মধুপুর গড়ের প্রান্তসীমায় অবস্থিত। পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং এর শাখা আড়িয়াল খাঁ, পাহাড়িয়া, গঙ্গাজলি ও কয়রা এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখানের মানব বসতি খ্রিস্টপূর্ব ৫ শতকে স্থাপিত বলে প্রমাণিত হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত ওয়ারী বটেশ্বর ছিল নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। মনে করা হয় গ্রিক ভূগোলবিদ, জ্যোতির্বিদ, গণিতবিদ টলেমি কর্তৃক জিওগ্রাফিক গ্রন্থে বর্ণিত সোনাগড়াই হচ্ছে ওয়ারী বটেশ্বর। আরও মনে করা হয় ওয়ারী বটেশ্বর অঞ্চলে গঙ্গারিদ্ধি জাতির বসবাস ছিল। ভারতীয় উপমহাদেশের আদি ঐতিহাসিক কালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সাথে যোগাযোগ ছিল ওয়ারী বটেশ্বরের। ৩,০০০ বছরের প্রাচীন বিশ্ববিখ্যাত সিল্ক রুটের সঙ্গে ওয়ারী বটেশ্বর সংযুক্ত ছিল। ওয়ারী বটেশ্বরে বিকশিত হয়েছিল স্বল্প মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। এখানে আবিষ্কৃত হয় উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা ও মুদ্রা ভাণ্ডার এবং অন্যান্য স্থাপত্য কীর্তি। হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপুত কবচ, বাটখারা, পোড়ামাটি ও ধাতব বস্তু, মৃৎপাত্র, চিত্রস্মৃতি ইত্যাদি যা শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে। ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গ প্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তা সহ ইট নির্মিত অন্যান্য স্থাপত্য নিদর্শন। ওয়ারী বটেশ্বরে সুপরিকল্পিতভাবে গড়ে ওঠা দুর্গনগরটি ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। চারদিকে মাটির উঁচু প্রাচীর বেষ্টিত এই নগরের দুর্গের চারদিকে ছিল পরিখা। দুর্গ প্রাচীর ও পরিখা ৮০০ মিটার
বা ৮০০ মিটার দীর্ঘ। ওয়ারী বটেশ্বরে দুটি দুর্গ দেখা যায়। এই দুর্গকে স্থানীয়ভাবে অসম রাজার গড় বলা হয়। ধারণা করা হয় এটি ছিল প্রাথমিক প্রতিরক্ষা প্রাচীর। এই প্রাথমিক প্রতিরক্ষা প্রাচীরের পাশে রয়েছে পরিখার চিহ্ন। এটি সমৃদ্ধ প্রশাসনিক ব্যবস্থা ও বাণিজ্য কেন্দ্র ছিল। ওয়ারী বটেশ্বরে ইটের স্থাপত্য পাওয়া গিয়েছে এবং প্রবেশদ্বারসহ রাস্তা উন্মোচিত হয়েছে। প্রত্নতাত্ত্বিক খননে গলিপথসহ ১৬০ মিটার দীর্ঘ ও ২৬ মিটার প্রশস্ত দীর্ঘ রাস্তা আবিষ্কৃত হয়েছে। রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে ইটের টুকরো, চুন সুরকি, কৃষ্ণ মসৃণ মৃৎপাত্রের টুকরা ও ল্যাটেরাইট মাটির লৌহযুক্ত ছোট ছোট টুকরা। এ থেকে প্রমাণিত হয় যে ওয়ারী বটেশ্বরে নগরায়ণ ঘটেছিল এবং সেই নগরায়ণ ছিল উন্নত মানের। প্রত্নতাত্ত্বিক নিদর্শন: ওয়ারী বটেশ্বরে ৫০টি প্রত্নস্থান আবিষ্কৃত হয়েছে। এসব প্রত্নস্থানে পাওয়া গিয়েছে নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, স্বল্প মূল্যবান পাথরের পুঁতি, কাঁচ ও পোড়ামাটির পুঁতি, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, লৌহ নির্মিত প্রত্নবস্ত্র, মৃৎপাত্র, পোড়ামাটির শিল্পকর্ম, পাথরের শিলনোড়া, ব্রোঞ্জ, তামার তৈরি প্রত্নবস্তু প্রভৃতি। প্রচুর মুদ্রার উপস্থিতি শক্তিশালী মুদ্রাভিত্তিক অর্থনীতির সাক্ষ্য বহন করে। ওয়ারী বটেশ্বরে সাম্প্রতিক উৎখননে প্রায় ২ থেকে ৪ মিটার গভীর সাংস্কৃতিক বিস্তর উন্মোচিত হয়েছে। সেখানে আবিষ্কৃত হয়েছে উত্তরাঞ্চলীয় কালো মৃৎপাত্র, লোহার তৈরি প্রত্নবস্তু, সুদর্শন লকেট, মন্ত্রপুট কবচ, স্বল্প মূল্যবান পাথরের পুঁতি, কাচের পুঁতি, ইট নির্মিত স্থাপত্য, চুন সুরকি নির্মিত ঘরের মেঝে, রাস্তা, পোড়ামাটির নিক্ষেপণ যন্ত্র প্রভৃতি। পোড়ামাটির নিক্ষেপণ যন্ত্র প্রভৃতি। ওয়ারী বটেশ্বরে গর্ত বসতি আবিষ্কৃত হয়েছে যার দৈর্ঘ্য ২.৬০ মিটার, প্রস্থ ২.২০ মিটার ও গভীরতা ০.৫২ মিটার। এই অঞ্চলের মানুষের পরিমাপ বিষয়ক জ্ঞান ছিল। জ্যামিতি ও ত্রিকোণমিতি বিষয়ক ধারণাও তাদের ছিল। এখানে পাথর ও পোড়ামাটির বাটখারাও আবিষ্কৃত হয়েছে। এসব আবিষ্কার শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে। সুতরাং বলা যায় বাংলাদেশের ইতিহাসের মূল শেকড় গ্রথিত রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকা ওয়ারী বটেশ্বরে। এই প্রত্নস্থান থেকে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে গুরুত্বপূর্ণ সব তথ্যসূত্র, যেমন প্রাগৈতিহাসিক হাতিয়ার, জনপদ, নগরায়ণ, বাণিজ্য প্রযুক্তি, স্থাপত্য, অলঙ্কার, মুদ্রা, দর্শন ও শিল্পকলা ইত্যাদি। এসব তথ্যসূত্রের আলোকে বলা হচ্ছে বাংলাদেশে ২৫০০ বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। মহাস্থানগড়: বগুড়া শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে ওঠে মহাস্থানগড়। মহাস্থানগড়কে প্রাচীন পুণ্ড্রনগর বলা হয়। করতোয়া নদীর বাম তীরে প্রায় ৭৮ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে মহাস্থানগড়ের ধ্বংসাবশেষের বিস্তৃতি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর বর্ণনা অনুযায়ী এবং অশোকের সময়ে একটি শিলালিপি থেকে এই স্থানের নাম পুণ্ড্রনগর বলে জানা যায়। প্রাচীনকালে পুণ্ড একটি জাতির নাম ছিল। এই জাতি উত্তরবঙ্গে বসবাস করত বলে এই অঞ্চল পুণ্ড্রদেশ এবং এর রাজধানী পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। ৭ম শতকে হিউয়েন সাং এর বর্ণনার ভিত্তিতে আলেকজান্ডার কানিংহাম এই জায়গাকে পুণ্ড্রবর্ধন বলে শনাক্ত করেন। ১৯৩০ সালে আবিষ্কৃত ব্রাহ্মী অক্ষরে বাংলার প্রাচীনতম শিলালিপি থেকে প্রমাণিত হয় যে মহাস্থানগড়ই ছিল প্রাচীন পুণ্ড্রনগর। বিভিন্ন ঐতিহাসিক সময় মহাস্থানগড় কয়েক শতক পর্যন্ত মৌর্য, গুপ্ত, পাল ও অন্য হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। চারদিকে উঁচু প্রাচীর ঘেরা উত্তর দক্ষিণে দীর্ঘ এই দুর্গনগরের আয়তন ছিল ৫,০০০ বাই ৪,৫০০ ফুট। চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় ১৫ ফুট। নগরীর বাইরে ৫ মাইল এলাকা শহরতলী ছিল বলে মনে করা হয়। মহাস্থানগড় বাংলাদেশের প্রধানত বৌদ্ধ সভ্যতার প্রাচীনতম ধ্বংসাবশেষ। নামের উৎপত্তি: মহাস্থান শব্দের আবিধানিক অর্থ বিখ্যাত জায়গা। অনেকে মনে করেন জায়গাটির প্রকৃত নাম মহাস্নান বা বিখ্যাত স্নানের জায়গা। মহাস্নান থেকে মহাস্থান নামের উদ্ভব। আবার কারো কারো মতে মজনু শাহ মস্তানার নাম অনুসারে এ নামের উৎপত্তি হয়েছে। তবে যেভাবেই এ নামের উৎপত্তি হোক না কেন, মহাস্থানগড়ের সভ্যতা অনেক প্রাচীন। ঐতিহাসিকগণ অনুমান করেন পুণ্ড্র কওমের নামের সাথে প্রাচীন বাংলার পুণ্ড্রবর্ধন নামকরণের সম্পর্ক রয়েছে। পুণ্ড্রবর্ধন নগরীর অভ্যন্তরে ছিল রাজপ্রাসাদ, স্বার্থবাহী বণিক নাগরিকদের বাসগৃহ, মন্দির, সভাগৃহ, সৈন্য সামন্তদের আবাসস্থান ইত্যাদি। নগরের সমাজসেবক, শ্রমিক ও গৃহস্থরা বাস করত নগরের উপকণ্ঠে। সেখানেও ঘরবাড়ি, মন্দির ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। তাছাড়া বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলোতে পুণ্ড্রবর্ধন ও কটিবর্ষ নগরের উল্লেখ আছে। পুণ্ড্রনগরের দুর্গনগরটি ছিল প্রাচীর বেষ্টিত। চারদিকে ছিল পরিখা, বিল ও করতোয়া নদী। প্রায় আয়তাকার দুর্গনগর উত্তর দক্ষিণে ১৫২৩ মিটার এবং পূর্ব পশ্চিমে ১৩৭১ মিটার। দুর্গনগরের বাইরে ৩ দিকে ১৩২টি প্রত্নতাত্ত্বিক ঢিবি আবিষ্কৃত হয়েছে। দুর্গের ৮০টি আদি মধ্যযুগের এবং তথ্যের অপ্রতুলতার কারণে ৩১টি মহাস্থানের সময়কাল সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। দুর্গের ভিতরে আদি ঐতিহাসিক যুগ থেকে শুরু করে আদি মধ্যযুগ পর্যন্ত বিকশিত মানব বসতির চিহ্ন পাওয়া যায়।
তবে কিছু কিছু মানব বসতির চিহ্ন মধ্যযুগের। ব্রাহ্মী লিপির উপর ভিত্তি করে পুণ্ডনগরের সময়সীমা ধরা হয় খ্রিস্টপূর্ব ৩ থেকে ২ দশকে। মহাস্থানগড়ের প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ: ১. পরশুরামের রাজপ্রাসাদ ও সভা বাটি। মহাস্থানগড়ের কল্পকাহিনীতে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব পরশুরাম। মানব মানকালীর কুণ্ডু থেকে প্রায় ২০০ গজ উত্তরে পূর্ব পশ্চিমে লম্বা প্রায় ২০০ বাই ১০০ ফুট আয়তন বিশিষ্ট যে ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটি হল পরশুরামের রাজপ্রাসাদ। ইমারতটি দেখে বোঝা যায় অষ্টাদশ শতকে এর শেষ দিকে অথবা ঊনবিংশ শতকের প্রথম দিকে এটি নির্মিত হয়েছে। এই প্রাসাদে পূর্ব দিকে জিয়তকুণ্ড নামে একটি পাকা কুয়া রয়েছে। কূপের ব্যাস ১২ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি। কথিত আছে রাজা পরশুরাম শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের সঙ্গে যুদ্ধে নিহত সৈনিকদের এ কুয়ার পানিতে পুনর্জীবিত করতেন। শাহ সুলতান তা জানতে পেরে কুয়ার পানিতে চিলের সাহায্যে গরুর মাংস নিক্ষেপ করে তার অলৌকিক ক্ষমতা নষ্ট করে দেন এবং রাজা পরশুরাম যুদ্ধে পরাজিত ও নিহত হন। খোদাই পাথর ভিটা থেকে বিস্তৃত যে রাস্তাটি মথুরাগ্রাম ও বসুবিহার পর্যন্ত প্রসারিত তারই পার্শ্বে পরশুরামের সভাবাটি অবস্থিত। কথিত আছে এখানেই পরশুরাম তার রাজসভার কাজ পরিচালনা করতেন। মুনিরঘোন এটি একটি দুর্গপ্রাচীর। শিলাদেবীর ঘাট সংলগ্ন এই ঢিবিটির স্থানীয় নাম মুনিরঘোন। এর উচ্চতা প্রায় ১০ ফিট এবং উত্তর দক্ষিণে ১০০ ফুট লম্বা ও চওড়া প্রায় ১১ ফুট। সম্ভবত নদীপথের উপর নজর রাখার জন্য প্রহরীদের পর্যবেক্ষণে মঞ্চরূপে এটি নির্মিত হয়েছিল। এখানকার প্রাপ্ত প্রাচীন দ্রব্যাদি ও স্থাপত্য কৌশল দেখে এটিকে পাল যুগে নির্মিত বলে ধারণা করা হয়। ৩. গোবিন্দ ভিটা। মহাস্থানগড়ের ঐতিহাসিক নিদর্শনসমূহের মধ্যে এটি একটি। মহাস্থানগড়ের উত্তর দিকের বেষ্টনী প্রাচীর প্রায় ২০০ গজ দূরে প্রাচীর থেকে প্রায় ২০০ গজ দূরে করতোয়া নদীর তীরে অবস্থিত উঁচু ঢিবিটির নাম গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটার মন্দির বিষ্ণু মন্দির নামে খ্যাত। এটি অন্যতম স্থাপত্য নিদর্শন। এখানে গুপ্ত যুগের নিদর্শন রয়েছে। পূর্ব দিকের মন্দিরের মেঝের উপর একটি মাটির পাত্রে সুলতানি আমলের ১৮টি মুদ্রা পাওয়া গেছে। উত্তর দিকের দুর্গপ্রাচীর। এর গঠন প্রণালী থেকে মনে করা হয় এটি একটি ধর্মকেন্দ্র ছিল। তখনকার সময় বহিঃশক্তির আক্রমণের আশঙ্কায় বিহার ও মন্দির দুর্গের ন্যায় গড়ে তুলতে হতো, কারণ সে যুগে রাজার মর্যাদার বহিঃপ্রকাশ ছিল ধর্মকেন্দ্রগুলো। এখানে প্রাপ্ত নারী মূর্তি, গহনা, ত্রিশূল, তীর ইত্যাদি হিন্দু ধর্মের প্রভাব ও রাজত্বের ইঙ্গিত প্রদান করে। একটি পাথরের মূর্তির মাথা ও পদচিহ্ন দেখে অনুমিত হয় যে এখানে বৌদ্ধ ধর্মের প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল। বৈরাগীর ভিটা। পরশুরামের প্রাসাদ থেকে প্রায় ৭০০ গজ দূরে অবস্থিত একটি উঁচু ঢিবির উপর বৈরাগীর ভিটা। এখানে পাল যুগে নির্মিত দুটি বড় মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ৩০০ বাই ২৫০ ফুট আয়তন বিশিষ্ট ঢিবিটি চারপাশের ভূমি থেকে প্রায় ১০ ফুট উঁচু। বৈরাগীর ভিটা খননের ফলে প্রথম পালযুগে নির্মিত মন্দিরের নিচে দুটি প্রাচীন নির্মাণ যুগের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এই দুটি নির্মাণ যুগের অস্তিত্ব মন্দিরের গঠন ও অলঙ্করণ পদ্ধতি গুপ্ত যুগের শেষ পর্যায়ে বলে অনুমিত। মন্দিরটির নিকটে পান নিষ্কাশনের জন্য কৃষ্ণ প্রস্তরের নালা রয়েছে। মন্দিরের গায়ে পোড়ামাটির ফলকচিত্র দেখে অনুমান করা হয় মন্দিরটি পাহাড়পুর বিহারের সমসাময়িক বা তার কিছু পরে নির্মিত। ৬. শিলাদেবীর ঘাট। মহাস্থানগড় থেকে প্রায় ২০০ গজ পূর্বে এবং বৈরাগীর ভিটার বিপরীত দিকে অবস্থিত শিলাদেবীর ঘাট। কথিত আছে যে রাজা পরশুরামের শিলাদেবী নামে একটি পরমা সুন্দরী কন্যা ছিল। সুলতান মাহিসাওয়ারের সঙ্গে যুদ্ধে পরশুরাম পরাজিত হলে শিলাদেবী বন্দী হন। তিনি সুলতান মাহিসাওয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করতোয়া নদীতে আত্মবিসর্জন করেন। যে স্থানে তিনি আত্মবিসর্জন দেন সে স্থানটি শিলাদেবীর ঘাট নামেই পরিচিত। লক্ষিন্দরের মেধ। বাংলাদেশের বিখ্যাত লোককাহিনীর নায়ক-নায়িকা বেহুলা লক্ষীনন্দরের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মহাস্থানগড় থেকে প্রায় ১ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং গোকুল গ্রামের পশ্চিমে প্রায় ৪৩ ফুট উঁচু এক ঢিবির উপর মেধ মন্দিরটি অবস্থিত। অনুমান করা হয় যে এটি একটি বিশাল উপাসনালয় ছিল। এখানে নরকঙ্কাল ও ষাঁড়ের প্রকৃতি বিশিষ্ট সোনার পাত পাওয়া গিয়েছে। এ থেকে মনে করা হয় এখানে একটি শিব মন্দির নির্মিত হয়েছিল। ৮. খোদাই পাথর ভিটা। এর স্থানীয় নাম খোদার পাথর ঢিবি, তবে পূর্বের নকশা দেখে এর নামকরণ করা হয় খোদাই পাথর ঢিবি। এটি ছিল বৌদ্ধ মন্দিরের এক ধ্বংসাবশেষ যা ছিল পূর্বমুখী। এই পাথরের টুকরাটি প্রায় ৩.৩ মিটার লম্বা ও ০.৯১ মিটার চওড়া। মন্দিরটি ২৪ ফুট বাই ১৫ ফুট আয়তনের। এর মাঝে আবিষ্কৃত পাথরের আয়তন ৯ ফুট ৪ ইঞ্চি বাই ২ ফুট ৪ ইঞ্চি বাই ২ ফিট ৫ ইঞ্চি। উপরে উল্লেখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা ধ্বংসাবশেষ ব্যতীত মহাস্থানগড়ের দক্ষিণ-পূর্ব কোণে মুঘল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে। এটি মহাস্থান মসজিদ নামে পরিচিত।
প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্যসমূহ। এখানে অসংখ্য পোড়ামাটির ফলক, মূর্তি, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, শিলালিপি, পাথর ও কাচের পুঁতি ইত্যাদি উপকরণ সুবিস্তৃত ধ্বংসাবশেষ থেকে আবিষ্কৃত হয়েছে। এখানে খ্রিস্টের জন্মের 2 থেকে 300 বছর আগেকার ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে। গোন্ডক নামের এক প্রকার মুদ্রার প্রচলন উল্লেখ পাওয়া যায়। গোবিন্দভিটায় যে পোড়ামাটির ফলক পাওয়া গেছে তা সে যুগের শিল্পের সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট নিদর্শন। মহাস্থানঘরে দৈনন্দিন জীবনের ব্যবহার্য অনেক সামগ্রী যেমন দোয়াত, প্রদীপ, বাসন-কোসন, অলংকার, পানির পাত্র, রান্নার পাত্র ইত্যাদি পাওয়া গেছে। এখানে জৈন, বৌদ্ধ, হিন্দু ও ইসলামী সভ্যতার অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যা বাংলার ইতিহাসের মূল্যবান তথ্য সমৃদ্ধ। মহাস্থানগড় সম্পর্কে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে ওই এলাকায় বৌদ্ধ ও হিন্দু সমাজ ও সংস্কৃতির প্রভাব ছিল, কেননা মহাস্থানগড়ে বৌদ্ধ ও হিন্দু মন্দিরের সন্ধান পাওয়া গেছে। তবে এলাকাটি পরবর্তীকালে মুসলমানদের দখলে চলে গেলে সেখানে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির স্থানে মুসলিম সংস্কৃতির গোড়াপত্তন হয়। কেননা কথিত আছে যে এখানকার শেষ হিন্দু নৃপতি পরশুরাম মুসলিম বিজেতা শাহ সুলতান মাহিসবার দ্বারা পরাস্ত হন। তার মাজারও মহাস্থানগড়ে আবিষ্কৃত হয়েছে। এই অনুমিত ঘটনা ছাড়া মহাস্থানগড়ের সমাজ ও সভ্যতার লয়প্রাপ্তির অন্য কোনো কারণ সম্পর্কে স্পষ্টভাবে জানা যায়নি। মহাস্থানগড়ের সামাজিক ঐতিহাসিক গুরুত্ব। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ বাংলাদেশের সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এলাকাটিতে পরিকল্পিতভাবে খনন কাজ পরিচালনা করা হয়নি। আবার উদ্ধারকৃত ধ্বংসাবশেষের সবগুলো সঠিক ও বিস্তারিত পাঠোদ্ধার করা হয়েছে বলে মনে হয় না, কেননা প্রায় অনুমান এবং লোককাহিনীর সাহায্যে ওই সব ধ্বংসাবশেষের ব্যাখ্যা দেওয়ার প্রয়াস রয়েছে। তবু মহাস্থানগড় সম্পর্কে যেসব বর্ণনা লিপিবদ্ধ রয়েছে তাতে ধারণা করা হয় যে ১. ওই এলাকায় বৌদ্ধ ও হিন্দু সমাজ সংস্কৃতির প্রভাব ছিল, কেননা মহাস্থানগড় ধ্বংসাবশেষ দেখে অনেকেই সেখানে কিছু বৌদ্ধ হিন্দু মন্দিরের সন্ধান পেয়েছেন। ২. এলাকাটি পরবর্তী সময়ে এই অঞ্চলে আগত মুসলমানদের দখলে চলে যায় এবং হিন্দু বৌদ্ধ সংস্কৃতির স্থলে মুসলিম সংস্কৃতির গোড়াপত্তন হয়। কেননা স্থানীয় একটি লক্ষ্যকথা হচ্ছে যে এখানকার শেষ হিন্দু নরপতি পরশুরাম মুসলমান বিজেতা দ্বারা পরাস্ত হন। শাহ সুলতান মাহিসবার নামক এক মুসলিম দরবেশের মাজার এখানে পাওয়া যায়। অতএব এই মুসলিম দরবেশ দ্বারা মহাস্থান বিজয় এবং পরবর্তীকালে সেখানে মুসলিম সংস্কৃতি প্রসার ঘটানো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই অনুমিত ঘটনা ছাড়া মহাস্থানগড়ের সমাজ ও সভ্যতার লয়প্রাপ্তির অন্য কোনো কারণ আছে কিনা তা স্পষ্টভাবে বলা যায় না। পরবর্তীতে আমরা দেখব পাহাড়পুর বিহার। নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি উপজেলার পাহাড়পুর নামক স্থানে যে বিশাল বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে তা প্রাচীন বাংলার বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির শ্রেষ্ঠ নিদর্শন। এখানে পাল বংশের রাজাদের আমাদের প্রত্নস্থানের সন্ধান পাওয়া গেছে। এই প্রত্নস্থলটি প্রায় 24 মিটার উঁচু ও 0.10 বর্গ কিলোমিটার বা 10 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। তাম্রশাসন থেকে জানা যায় 5ম শতকে এখানে একটি জৈন বিহার ছিল। 8ম শতকে এখানে ধর্মপাল যে বিশাল বৌদ্ধবিহার নির্মাণ করেন তা সোমপুর বিহার নামেই পরিচিত। এটি প্রাক ইসলামী যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। 1923 সালে রাজশাহী বরেন্দ্র অনুসন্ধান সমিতির আর্থিক সহায়তায় প্রথম এখানে খনন কাজ শুরু করা হয়। 1925-26 সালে এখানে খনন কাজ করেন বিখ্যাত পদাতিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপর 1933-34 সালে কে.এন. দীক্ষিত খনন কাজ চালান। বাংলাদেশে 8ম ও 9ম শতকে পাল রাজাদের আমলে বাংলা ও বিহারে বৌদ্ধ ধর্ম যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। পাল রাজারা বৌদ্ধ ধর্মের রক্ষক হিসেবেও সুখ্যাতি লাভ করেছিলেন। বৌদ্ধ আচার্যগণ তিব্বত, জবদ্বীপ, মালয়, সুমাত্রা প্রভৃতি দেশে বৌদ্ধ ধর্মের ভিত্তি সুদৃঢ় করেন। পাল রাজারা বহু বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন। এসব বিহারের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধর্মপাল কর্তৃক নির্মিত সোমপুর বিহার ও বিক্রমশীল বিহার। তবে বাংলাদেশে পাল যুগে বৌদ্ধ ধর্মের ব্যাপকতা লাভ করলেও দ্বাদশ শতকে সেন বংশ ক্ষমতায় অধিষ্ঠিত হলে বৌদ্ধধর্ম রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে স্তিমিত হয়ে পড়ে, কারণ সেন রাজারা ছিলেন সনাতন হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক। সেন যুগে দেবদেবীর পূজা শুরু হয় এবং বহু বহু হিন্দু মন্দির নির্মিত হয়। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হলেও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ত্রয়োদশ শতকে মুসলিম বিজেতাগণের আক্রমণে এ বিহার ও মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পাহাড়পুরের প্রত্নাবশেষের বিবরণ। পাহাড়পুরের প্রত্নাবশেষের বিবরণ। সোমপুর বিহার। পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৃতিটি হল সোমপুর বিহার। এটি পাক ভারত, বাংলাদেশ তথা এই উপমহাদেশে আবিষ্কৃত বিহারগুলোর মধ্যে অন্যতম। 8ম শতকে ধর্মপাল ও তার পুত্র দেবপাল তৎকালীন ভারতীয় উপমহাদেশে যখন এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেন তখন এই বিহার নির্মিত হয়। চারদিকে উঁচু প্রাচীর বিশিষ্ট আয়তাকার এই বিশাল বৌদ্ধবিহারটি উত্তর দক্ষিণে প্রায় 922 ফুট দীর্ঘ ও পূর্ব পশ্চিমে 919 ফুট প্রশস্ত। বহিঃশক্তির আক্রমণের আশঙ্কায় নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে এই বিহারটি দুর্গের মতো করে নির্মিত। এই প্রকাণ্ড বিহারের চতুষ্কোণ অঙ্গনের প্রাচীর গাত্রে ভিক্ষুকগণের বসবাসের উপযোগী 177টি ক্ষুদ্র ক্ষুদ্র কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষের আয়তন 14 বাই 13.5 ফুট। কক্ষগুলোর সম্মুখ দিয়ে 8-9 ফুট বারান্দা সমস্ত অঙ্গনটি ঘিরে বিস্তৃত। প্রাচীরের উত্তর দিকে রয়েছে এই বিহারের প্রধান প্রবেশপথ বা সিংহদ্বার। এখানে অসংখ্য নিবেদন স্তূপ, ছোট মন্দির, স্নানঘাট, রন্ধনশালা ও পুকুর আবিষ্কৃত হয়েছে। এখানে উন্নত মানের পয়ঃ প্রণালীর ব্যবস্থা ছিল বা পয় নিষ্কাশনের ব্যবস্থা ছিল। প্রতিটি কক্ষ থেকে পানি নিঃসরণের ব্যবস্থা ছিল।
ঐতিহাসিকদের মতে সোমপুর বিহারের মন্দিরটি ছিল সুরম্য এবং এ ধরনের মন্দির পাক ভারত বাংলাদেশ উপমহাদেশে আর কোথায় আবিষ্কৃত হয়নি। বিহার অঙ্গনের কেন্দ্রস্থলে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি উত্তর দক্ষিণে প্রায় ৩৫৬ ফুট দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে প্রায় ৩১৪ ফুট প্রশস্ত। মন্দিরের দেয়াল ইট ও কাদার গাঁথুনীতে তৈরি। এই মন্দিরের গড়ন জাভা ও বার্মায় নির্মিত বৌদ্ধ মন্দিরের অনুরূপ। মন্দিরের দেয়ালের বহির্ভাগ অলঙ্কৃত ইট, কার্নিশ ও পোড়ামাটির ফলক চিত্র দিয়ে সুশোভিত। প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য। পাহাড়পুরের মন্দির গাত্রে খোদিত পাথর ও পোড়ামাটির ফলকচিত্র থেকে প্রাচীন বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্প ও শিল্পরীতির পরিচয় মেলে। পাহাড়পুরের ভাস্কর্যে রামায়ণ, মহাভারতের অনেক কাহিনী ও কৃষ্ণলীলার কাহিনী খোদিত রয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অনেক কথাও এই ভাস্কর্যে স্থান পেয়েছে। কৃষ্ণের জন্মকথা, নৃত্যের ভঙ্গিতে নারীচিত্র, প্রেমালাপে মত্ত যুবক-যুবতী ও কৃষকের লাঙ্গল কাঁধে মাঠে যাওয়ার দৃশ্য, এরকম অসংখ্য শিল্প দৃশ্য খোদাই করা আছে। মন্দিরের ভিতরে সাজানোর জন্য বিভিন্ন যুগের শিল্প রীতি সমৃদ্ধ ৬৩টি ফলক ব্যবহৃত হয়েছে। এসব ফলকে গুপ্ত শিল্পরীতি স্পষ্ট। প্রস্তর ও ধাতু নির্মিত দেবদেবীর মূর্তি এ যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। মূর্তিগুলো নির্মাণে শিল্পীর শিল্পকৌশল ও সৌন্দর্যবোধের পরিচয় পাওয়া যায়। মূর্তি নির্মাণে অষ্টধাতু ও কোষ্ঠী পাথর ব্যবহৃত হতো। পাহাড়পুরের মন্দির গাত্রে ২,০০০-এর অধিক পোড়ামাটির ফলকচিত্র পাওয়া গেছে। শিল্পীরা তাদের দৈনন্দিন জীবনের দৃশ্যমান সব অভিজ্ঞতাই শিল্পের বিষয়বস্তু করে নিয়েছিলেন। এখানে কয়েকটি তাম্রশাসন ও শিলালিপি পাওয়া গেছে। সবচেয়ে প্রাচীন তাম্রলিপি ১৫৯ গুপ্তাব্দ বা ৪৭১ খ্রিস্টাব্দের। অন্তত ৪টি শিলালিপি পাওয়া গিয়েছে যা বুদ্ধকে উৎসর্গ করা হয়েছে। এ থেকে বোঝা যায় যে এই বিহারটি একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও বৌদ্ধ ধর্ম শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। তিব্বতবাসীদের নিকট এটি তীর্থস্থান রূপে ছিল। তিব্বতী সাহিত্যে এই বিহারের বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর ও রত্নাকর শান্তির নামের উল্লেখ রয়েছে। এখানে প্রাপ্ত 4টি শিলাস্তম্ভ থেকে জানা যায় যে এগুলো বৌদ্ধ ত্রিরত্নের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এখানে প্রাপ্ত ব্রোঞ্জের মূর্তির মধ্যে কুবের এবং গণেশই প্রধান। অন্যান্য মূর্তির মধ্যে হেবজ্রের মূর্তি উল্লেখযোগ্য। স্নানঘাট। ঘাটের উভয় পাশের দেয়াল তৈরিতে সোমপুর বিহার থেকে খাড়া ইট ব্যবহার করা হয়েছে। সোমপুর বিহার থেকে ১৬০ ফুট দূরে দক্ষিণ-পূর্ব কোণে এই স্নানঘাটটি প্রায় ১২ ফুট প্রশস্ত এবং তা ক্রমশ ঢালু হতে হতে ৪১ ফুট নিচে গিয়ে ঠেকেছে। ঘাটের সিঁড়ির সর্বনিম্ন ধাপটি চুনাপাথর দিয়ে বাঁধানো। স্থানীয় রূপকথা অনুসারে এই ঘাটে রাজা মহিদলনের কন্যা সন্ধ্যাবতী স্নান করত। ওই কন্যা নাকি ঐশ্বরিক উপায়ে সত্যপীরকে গর্ভে ধারণ করে। গন্ধেশ্বরীর মন্দির। এটি স্নানঘাট থেকে ৪০ ফিট দূরে দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত একটি ধ্বংসাবশেষ। মন্দিরটিতে ব্যবহৃত ইট দেখে অনুমান করা হয় যে এটি মোগল যুগের প্রথম দিকে নির্মিত হয়। এর ভিতরে ২২ ফুট বাই ১২ ফুট আয়তনের একটি হলঘর ও একটি ছোট কক্ষে পূজার স্থান নির্দিষ্ট। মনে করা হয় হলঘরের চারপাশে মূর্তি স্থাপনের ব্যবস্থা ছিল। সত্যপীর ভিটা। প্রত্নতাত্ত্বিক খনন কাজে জানা গিয়েছে যে এই ভিটাটি ছিল এক বৌদ্ধ মন্দির। এর মধ্যে ৮ হাত বিশিষ্ট দেবী মূর্তি এবং বুদ্ধবাণী খোদিত পোড়ামাটির গোল সিল আবিষ্কৃত হয়েছে। এই মন্দিরটির আয়তন ৮০ ফিট বাই ৪৮ ফিট। ভিটাটিতে পূজার স্থান ছাড়াও ছিল একটি হলঘর। পাহাড়পুরের সামাজিক ঐতিহাসিক গুরুত্ব। সোশিও হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ পাহাড়পুর। পাহাড়পুরের সভ্যতা একাধারে বৌদ্ধ ও হিন্দু সভ্যতা। অনুমান করা হয় খ্রিস্টীয় ১৩ শতকের প্রারম্ভে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে মুসলমানরা যখন বাংলাদেশ আক্রমণ করে এবং সমগ্র উত্তরবঙ্গ দখল করে নেয় তখনই পাহাড়পুরের সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেই স্থলে মুসলিম সমাজ ও সংস্কৃতির বিকাশ ঘটে। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলার সমাজ ইতিহাসে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। মহাস্থানগড়ের মতো পাহাড়পুরেও বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির বিকাশ ঘটেছিল। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে মনে হয় সমাজে ধর্মের প্রভাব ছিল, কেননা এখানে কারুকার্য খচিত বৃহদায়তন ধর্ম মন্দির আবিষ্কৃত হয়েছে। পাহাড়পুরে মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটেছে। এ কারণে সমাজে অসমতা বিদ্যমান ছিল। তাম্রলিপি ও শিলালিপিতে ভূমি ক্রয় বিক্রয় ও ভূমিদান থেকে মনে করা হয় সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ময়নামতি। প্রাচীন বাংলার সমতট অঞ্চলের বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ কুমিল্লার ময়নামতি। কুমিল্লার ময়নামতি বাংলাদেশের বৌদ্ধধর্ম ও সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত। সেখানে ১১ মাইলব্যাপী ময়নামতি লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টীয় ৮ম শতকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত খ্রিস্টীয় ৮ম শতক থেকে
খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চলে বৌদ্ধ সভ্যতার বিকাশ ঘটে। 1955 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করে। প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ বহনকারী ময়নামতীতে প্রায় 54টি প্রত্নতত্ত্ব নিদর্শন সংরক্ষিত আছে। এখানকার পাহাড়গুলোর গড় উচ্চতা 30 ফুট। ময়নামতীতে অবশ্য কয়েকটি 100 ফুটের উচ্চ চূড়াও রয়েছে। ময়নামতি নামের উৎপত্তি, অরিজিন অফ নেম ময়নামতি। ময়নামতির নামকরণ নিয়ে মতানৈক্য রয়েছে। অনেকের ধারণা নিকটবর্তী ময়নামতি নামের এক গ্রামের নাম অনুসারে এই জায়গার নাম ময়নামতি। আবার অনেকে মনে করেন রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এ জায়গার সঙ্গে জড়িত। চন্দ্রবংশীয় রাজা গোবিন্দচন্দ্রের মা রানী ময়নামতির নাম অনুসারে এ জায়গার নাম ময়নামতি। রাজা মানিকচন্দ্রের মৃত্যুর পর তিনি অনেককাল মেহেরকুল ও পাটিকারা রাজ্যের শাসন কাজ পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি ছিলেন অনন্য সাধারণ ও জ্ঞান সম্পন্ন। এখানকার পাহাড়ের উত্তরাংশের নাম ময়নামতি ও দক্ষিণাংশের নাম লালমাই। বস্তুত উত্তর দক্ষিণে 11 মাইলব্যাপী পাহাড়ি এলাকাটি ময়নামতি গ্রামের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। শালবন বিহার। ময়নামতি লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার শালবন বিহার অবস্থিত। নিকটবর্তী শালবনপুর গ্রাম ও শালবনের অরণ্য থেকে এই স্থানের নাম। খনন কাজের ফলে এখানে এক বিরাট বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে। এ বিহারের প্রতিপাশের দেয়াল প্রায় 550 ফুট লম্বা ও 16.5 ফুট চওড়া। এখানে ভিক্ষুদের বাসোপযোগী 115টি কক্ষের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এই কক্ষগুলো একটা মন্দিরকে কেন্দ্র করে চতুর্দিকে রয়েছে। কক্ষগুলোর আয়তন 12 ফুট বাই 12 ফুট। প্রতিটি কক্ষ 5.5 ফুট দেয়াল দ্বারা অন্য কক্ষ দ্বারা আলাদা। কক্ষগুলোর সামনে 8.5 ফুট চওড়া বারান্দা রয়েছে। প্রাথমিক পর্যায়ে কক্ষগুলো ভিক্ষুদের বাসস্থান এবং পূজা অর্চনার জন্য ব্যবহৃত হয়েছে। কক্ষগুলোর অভ্যন্তরে ইট নির্মিত বেদির অস্তিত্বে তা প্রমাণ করে। প্রত্যেক কক্ষের অভ্যন্তরে দেয়ালের গায়ে কুলুঙ্গি রয়েছে। এটি দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ও প্রয়োজনীয় নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র রাখার কাজে ব্যবহৃত হতো। এখানকার ধ্বংসাবশেষে প্রাপ্ত 4 যুগের নিদর্শন রয়েছে। প্রধান যুগের নিদর্শনসমূহের মধ্যে রয়েছে স্তূপ, পাত্র, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জের মূর্তি, কাদামাটির সিল ও ফলক, প্রদীপ, রান্নার পাত্র ইত্যাদি। দ্বিতীয় যুগে স্থাপত্য ও ধর্মীয় চিন্তা চেতনার বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। শালবন বিহারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি বৃহৎ বৌদ্ধ মন্দির, বৌদ্ধ ভিক্ষুদের জন্য পরিকল্পিত আবাসিক ব্যবস্থা, কারুকার্য খচিত ইট ও টেকসই গড়ন, পূজা অর্চনার সুব্যবস্থা এবং ধর্মসভা আয়োজনের জন্য হলঘর। 2. কৈটিলা মুরা। শালবন বিহার থেকে 3 মাইল উত্তরে ক্যান্টনমেন্ট এলাকায় আবিষ্কৃত ধ্বংসাবশেষটির নাম কটিলা মুরা। খনন কাজের ফলে এখানে 3টি প্রধান স্তূপ পাওয়া গেছে। এই 3টি স্তূপ বুদ্ধ, ধর্ম ও সংঘ এর প্রতীক। এই স্তূপগুলো পাশাপাশি অবস্থিত এবং প্রথম বড় স্তূপ থেকে অন্যগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে এসেছে। এগুলোর গঠনবিন্যাস শালবন বিহার থেকে ভিন্ন। এখানে অনেকগুলো নিবেদন স্তূপ ও মাটির সিল পাওয়া গেছে। 3. চারপত্র মুরা। কটিলা মুরায় একটি চতুষ্কোণ মন্দির আবিষ্কৃত রয়েছে। এটি কটিলা মুরা থেকে প্রায় 1.5 মাইল উত্তরে অবস্থিত। এটির আয়তন 105 ফিট বাই 55 ফিট। এই মন্দিরের সম্মুখে একটি হলঘরও আবিষ্কৃত হয়েছে। এখানে 4খানা রাজকীয় তাম্রশাসন ও একটি ব্রোঞ্জ নির্মিত স্মারকাধার পাওয়া গেছে, যেটির আয়তন ছিল 105 ইঞ্চি বাই 55 ইঞ্চি। আনন্দ বিহার। অনুমান করা হয় যে 8ম শতকে দেববংশীয় প্রভাবশালী রাজা আনন্দদেব শালবন বিহারের 2 মাইল উত্তরে এ বিহার নির্মাণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশ সৈন্যরা অবস্থান করছিল। তবে সামরিক ঠিকাদারগণ সামরিক কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণের জন্য এ বিহারের অনেক ইট সরিয়ে নেন, ফলে বিহারটি ক্ষতিগ্রস্ত হয়। বিহারটি শালবন বিহারের অনুকরণে তৈরি। বিহারটির নির্মাণে তৎকালীন রাজা ও সমাজপতিদের অনুরাগ ও পৃষ্ঠপোষকতা প্রকাশ পায়, যা বাংলাদেশে বৌদ্ধধর্ম প্রসারে প্রভাব ফেলে। প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য। ময়নামতীতে বেশ কিছু পোড়ামাটির ফলকচিত্র পাওয়া গেছে। ফলকগুলোতে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য দেবদেবীর মূর্তি খোদিত ছিল। এখানে বুদ্ধ মূর্তি ছাড়াও অনেক মূর্তি আবিষ্কৃত হয়েছে। এগুলোর মধ্যে ছিল বিভিন্ন ভঙ্গির নারী মূর্তি, নানা দেবীর মূর্তি, অসি ও বর্ম হস্তে সৈনিক, ব্যাঘ্র শিকারী, পদ্ম, ব্যায়ামাগার ইত্যাদি। কটিলা মুরার ধ্বংসস্তূপ থেকে
লোকিতেশ্বরের পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এখানে বৌদ্ধ এখানে ব্রোঞ্জ নির্মিত বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছে। ময়নামতীতে আবিষ্কৃত দুখানি তাম্রশাসন থেকে দেব বংশের পরিচয় জানা যায়। একটি তাম্রশাসন দ্বারা মহারাজা আনন্দদেব ভূমিদান করেছেন এবং পরবর্তী মহারাজা ভবদেব এই দান অনুমোদন করেন। দ্বিতীয় তাম্রশাসন দ্বারা ভবদেব কর্তৃক ভূমিদানের কথা উল্লেখ আছে। এখানে কম করে হলেও 4টি শিলাস্তম্ভ পাওয়া গিয়েছে যা বুদ্ধকে উৎসর্গ করা হয়েছে। ময়নামতি লালমাই পাহাড়ের খনন কাজের বিভিন্ন পর্যায়ে আবিষ্কৃত গুপ্তযুগের ও গুপ্তযুগ পরবর্তীকালের স্বর্ণ ও রৌপ্য মিলে 350টির বেশি আবিষ্কৃত মুদ্রা ইঙ্গিত দেয় যে এ অঞ্চলে অন্তত একটি পরিবর্তনশীল মুদ্রাভিত্তিক অর্থনীতি চালু ছিল। কোনো কোনো মুদ্রার গায়ে ষাঁড়ের চিহ্ন, কোনোটির গায়ে ধর্মবিজয় ললিতাকর লেখা ছিল। মুদ্রার বিপরীত দিকে চন্দ্র ও সূর্যের প্রতীক অঙ্কিত ছিল। ময়নামতীর সামাজিক ঐতিহাসিক গুরুত্ব। বাংলায় বৌদ্ধ সভ্যতা পতনের কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি, তবে অনুমান করা হয় ব্রাহ্মণ ধর্মের পুনর্জাগরণের সময় এই বৌদ্ধ সভ্যতা রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায় এবং জ্ঞানশূন্য হয়ে পরিণামে এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়। সমাজ ইতিহাস রচনায় ময়নামতীর প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য বিশেষ অবদান রাখছে। বাংলাদেশের ময়নামতি অঞ্চলে বৌদ্ধ সভ্যতার এক স্বর্ণযুগ কেটেছে। এই সভ্যতার যুগে সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্মভিত্তিক, কেননা ধ্বংসাবশেষ থেকে মন্দির ও বিহারই আবিষ্কৃত হয়েছে। মুদ্রা আবিষ্কার হওয়ার ধারণা করা হচ্ছে যে ক্রয় বিক্রয় মুদ্রা ব্যবহার করা হতো। তখন থেকে সমাজে মুদ্রা অর্থনীতির প্রচলন শুরু হয়। এই সভ্যতায় রাজার ভূমি দান করার ক্ষমতা থাকায় প্রমাণ হয় যে তখন ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল। ভূমিতে ব্যক্তিগত মালিকানা ও মুদ্রার প্রচলন থাকায় সামাজিক অসমতার অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার অবদান। Contribution of Indus Valley Civilization on the development of the civilization of Bangladesh. সিন্ধু সভ্যতার ঐতিহাসিক প্রেক্ষাপট। অর্ধ শতাব্দীরও কিছু পূর্বে পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের মন্টগোমারি জেলার হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে যে ধ্বংসস্তূপ আবিষ্কৃত হয় তাতে জানা যায় মিশর ও ব্যাবিলনীয় প্রভৃতি সভ্যতার সমসাময়িক সিন্ধু সভ্যতা নামে এক ব্রোঞ্জ যুগের সভ্যতা 5000 বছরের আগে ভারতবর্ষে গড়ে উঠেছিল। এ আবিষ্কার ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে পূর্ববর্তী ধারণাকে পাল্টে দেয়। বেদিক সভ্যতাই ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা বলে যে ধারণা ছিল, এই আবিষ্কারের কারণে তা সম্পূর্ণভাবে পাল্টে যায়। সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল বলে এ সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলে বলা হয়ে থাকে। সভ্যতার আবিষ্কার। ইনভেনশন অফ সিভিলাইজেশন। খ্রিস্টপূর্ব 2500 অব্দের পূর্বে তৃতীয় ব্রোঞ্জ যুগে ভারতে জনবহুল নগর, উন্নত দক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, দূরবর্তী অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও চিত্রলিখন পদ্ধতির উদ্ভব ঘটে। সিন্ধুর বন্যা উপদ্রুত ও এর 5টি শাখা নদী বিধৌত বিস্তৃত সমতল ভূমিতে এক বর্ণসংকর জনগোষ্ঠীর সমন্বয়ে এক মরু সদৃশ জঙ্গলাকীর্ণ অঞ্চলে এক সংস্কৃতির সৃষ্টি হয়। বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে মনে করে খনন কাজ শুরু করেন। এই খনন কাজে বেরিয়ে আসে তাম্র ও ব্রোঞ্জ যুগের নিদর্শন। একই সময়ে 1922 সালে ভারতের প্রত্নতত্ত্ববিদ D.R. সাহনি এর প্রচেষ্টায় হরপ্পায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। 1924 সালে স্যার জন মার্শাল পশ্চিম ভারতের অর্থাৎ বর্তমান পাকিস্তান মহেঞ্জোদারোতে সভ্যতার ধ্বংসাবশেষ উদ্ঘাটন করেন। সিন্ধু সভ্যতা শুধু হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশে এ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ঐতিহাসিকদের ধারণা পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকায় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার স্রষ্টাকে এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। মহেঞ্জোদারো থেকে আবিষ্কৃত মানব কল্যাণের উপর গবেষণা করে সভ্যতার স্রষ্টাকে অস্ট্রোলয়েড, ভূমধ্যসাগরীয়, মঙ্গোলয়েড ও আলপাইন নরগোষ্ঠীভুক্ত করা হয়েছে। অনেকেই গবেষণার নমুনা সংখ্যা কম হওয়ায় এই ফলাফল মেনে নেননি। তবে জন মার্শাল সহ অনেকের মতে দ্রাবিড়রাই হচ্ছে সিন্ধু সভ্যতার স্রষ্টা। ঐতিহাসিক R.C. মজুমদারও বলেন, দ্রাবিড়রাই সিন্ধু সভ্যতা সৃষ্টি করেছিল। আমরা এদেশে আসার পূর্বেই এখানে এক জাতির বাস ছিল যারা দ্রাবিড় নামে পরিচিত। এরা ছিল ভারত উপমহাদেশের আদি বাসিন্দা
ও উন্নত সংস্কৃতির অধিকারী। দক্ষিণ ভারতের তামিল, তেলেগু ও কান্নাড়ি ইত্যাদি হচ্ছে দ্রাবিড় ভাষা পরিবার। দ্রাবিড় কোনো নরগোষ্ঠীর নাম নয়, ভাষা পরিবার এ অর্থে ব্যবহৃত হয়। এরা ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাসিন্দা ছিল। এরাই একসময় পশ্চিম ও উত্তর দিকে পর্বতমালা পাড়ি দিয়ে উপমহাদেশে এসে সিন্ধু সভ্যতা গোড়াপত্তন করে। জওহরলাল নেহেরু তার দি ডিসকভারি অফ ইন্ডিয়া নামক গ্রন্থে বলেন, সিন্ধু সভ্যতার এসব জনগোষ্ঠী কারা এবং তারা কখন এসেছিল আমরা এখনও তা জানি না। এটা খুব সম্ভব এবং ধারণা করা যায় তাদের সংস্কৃতি ছিল দেশজ এবং এর সংস্কৃতির শিকড় দক্ষিণ ভারতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এসব জনগোষ্ঠীর সাথে দ্রাবিড় জনগোষ্ঠীর মিল দেখতে পেয়েছেন। মাটির অভ্যন্তরে ধ্বংসস্তূপের স্তরবিন্যাস লক্ষ্য করে যে কালপর্ব নির্ণয় করা হয়েছে, তাতে অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দের মধ্যে এ সভ্যতা গড়ে উঠেছিল। এ সভ্যতা মূলত নগর সভ্যতা। মহেঞ্জোদারো ও হরপ্পা এই দুই স্থানে রাস্তাঘাট, দালানকোঠা ইত্যাদি সুপরিকল্পিত উপায়ে নির্মিত। উভয় নগরেই মজবুত পাকা ইটের তৈরি ছোট, বড় ও মাঝারি আকৃতির দালানকোঠা ও নানা ধরনের বাড়ি দেখা যায়। স্তম্ভ বিশিষ্ট হলঘরের চিহ্নও পাওয়া গেছে। হলঘরকে সভাগৃহ বলে অনুমান করা হয়। সাধারণের জন্য জলাশয়, স্নানাগার, কূপ ও শৌচাগার প্রভৃতি ছিল। পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা দেখলে ধারণা করা যায় যে নগর জীবনের সুযোগ সুবিধার সকল ব্যবস্থাই ছিল সেখানে বিদ্যমান। নগরে রাত্রিকালীন আলোর ব্যবস্থা ছিল। বাঁধানো ও প্রশস্ত রাস্তার দুধারে আবাসস্থানগুলোর অভ্যন্তরে উপরে ওঠার সিঁড়ি, আরও ভিতরে শয়নকক্ষ, রান্নাঘর, পাকা নর্দমা ইত্যাদি দেখে ধারণা করা হয় যে বর্তমান নাগরিক জীবনের সকল উপকরণই সেখানে বিদ্যমান ছিল। সিন্ধু সভ্যতার সমাজ, সংস্কৃতি, কীর্তি ও অবদান। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু সভ্যতা। নিচে সভ্যতার সমাজ, সংস্কৃতি, কীর্তি ও অবদান আলোচনা করা হলো। অর্থনৈতিক জীবন। সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল কৃষি ও ব্যবসা ভিত্তিক। কৃষিকাজ ছিল প্রধান জীবিকা। এছাড়া অর্থনীতির আরেকটি বড় দিক হচ্ছে পশুপালন। গৃহপালিত পশুর মধ্যে প্রধান ছিল গরু ও ভেড়া। এর পাশাপাশি মৃৎপাত্র নির্মাণ, ধাতু শিল্প, বয়ন শিল্প, অলংকার নির্মাণ, পাথরের কাজ ইত্যাদিতেও তারা উন্নতি লাভ করেছিল। ব্যবসা বাণিজ্যেও এ সভ্যতা ছিল উন্নত। সিন্ধু সভ্যতার বণিকরা উন্নত মানের শিল্প পণ্য বিক্রয়ের জন্য বিদেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে চলত। মিশর, মেসোপটেমিয়া, পারস্য, এশিয়ার বিভিন্ন অঞ্চল, চীন ইত্যাদি দেশের সঙ্গে বণিকদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। লেনদেনের ক্ষেত্রে ওই সময় মুদ্রার ব্যবহার ছিল না, তবে বিনিময় ব্যবস্থা ছিল বলে মনে করা হয়। সামাজিক জীবন। সিন্ধু সভ্যতায় মানুষ সমাজবদ্ধ পরিবেশে বসবাস করত। একক পরিবার পদ্ধতি চালু ছিল। এই সভ্যতার যুগে সমাজে শ্রেণীবিভাগ ছিল। সমাজে ধনী, মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর অস্তিত্ব ছিল। কেননা শহরে ধনী ও শ্রমিকদের জন্য আলাদা আলাদা বাসস্থানের নিদর্শন পাওয়া গেছে। ঐতিহাসিকদের মতে পুরোহিত, চিকিৎসক, জ্যোতির্বিদ ইত্যাদি মিলে সেখানে বুদ্ধিজীবী শ্রেণীর অস্তিত্বও ছিল। বিভিন্ন পেশাদার কারিগর শ্রেণী হিসেবে রাজমিস্ত্রি, কামারকুমার, ছুতার, স্বর্ণকাররাও ছিল। তবে এ সভ্যতার প্রধান শ্রেণীগুলো হলো যোদ্ধা, বণিক, ব্যবসায়ী ও কৃষক। কৃষকরা গ্রামে বসবাস করত। গৃহদাসদের সমাজের নিচু তলার আরেকটি শ্রেণী হিসেবেও চিহ্নিত করা হয়। সিন্ধু সভ্যতার সমাজব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। রাজনৈতিক জীবন। সিন্ধু সমাজের রাজনৈতিক জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। মহেঞ্জোদারো ও হরপ্পার নগরবিন্যাস প্রায় একই রকম ছিল। নগরের শাসনকর্তারা নগর দুর্গে বসবাস করতেন। প্রশাসনিক বাড়িঘরও দুর্গের মধ্যে ছিল। নগরের ছিল প্রবেশদ্বার। দুর্গ ও বিরাট অট্টালিকা দেখে তাই মনে করা হয় উভয় এলাকাই হয়তো শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসনের অধীনে ছিল। সিন্ধু নদের পানি ভূমিকে উর্বরতা দিয়েছিল এবং নদীপথে যোগাযোগের সুবিধার জন্য বিরাট এলাকা জুড়ে সুসংগঠিত প্রশাসন বজায় রাখা সম্ভব হয়েছিল। প্রশাসন জনগণের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত। অনেক ঐতিহাসিক মনে করেন সিন্ধু সভ্যতার প্রশাসনের শীর্ষে ছিলেন পুরোহিত রাজা। তিনি একাধারে ছিলেন ধর্মীয় ও রাজনৈতিক নেতা। প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল খাজনা আদায় করা। তাই ধারণা করা হয় যে কেন্দ্রীয় প্রশাসন রাজস্ব সংগ্রহের জন্য একটি সুশৃঙ্খল রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব প্রশাসন গড়ে তুলেছিল। ধর্মীয় ব্যবস্থা। সিন্ধু সমাজের ধর্ম বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা করা সম্ভব নয়, কেননা এখানে কোনো মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাদের মধ্যেও যে ধর্মবিশ্বাস ছিল সে বিষয়ে সন্দেহ নেই। মন্দির বা মঠের চিহ্ন পাওয়া না গেলেও বিভিন্ন স্থানে অসংখ্য পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে। মনে করা হয় তারা ওই ধরনের দেবী মূর্তির পূজা করত। তাদের মধ্যে মাতৃপূজা জনপ্রিয় ছিল। দুর্গার মূর্তির সন্ধান মিলেছে। তারা দেবদেবী মনে করে বৃক্ষ, পাথর, সাপ ও পশু পাখির পূজা করত। সিন্ধুবাসীরা পরলোকে বিশ্বাস করত। এ কারণেই মৃতের কবরে ব্যবহার করা জিনিসপত্র ও অলংকার রেখে দিত। শিল্পকলা।
সিন্ধু সভ্যতার অধিবাসীরা কুমারের চাকার ব্যবহার জানত। সুন্দর ডিজাইনের মৃৎপাত্র বানাতে পারত। তাঁতিরা বয়নশিল্পে পারদর্শী ছিল। ধাতুর সাহায্যে আসবাবপত্র, অস্ত্র ও অলংকার তৈরি হতো। তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হতো। সোনা, রূপা, তামা ও ব্রোঞ্জ ইত্যাদি ধাতুর অলংকার তৈরিতে পারদর্শী ছিল। অলংকারের মধ্যে আংটি, বালা, নাকফুল, গলার হার, কানের দুল, বাজুবন্ধ ইত্যাদি উল্লেখযোগ্য। এ সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানত না। হাতির দাঁত সহ অন্যান্য হস্তশিল্পেও দক্ষ কারিগর ছিল। পরিমাপ পদ্ধতি। সিন্ধু সমাজে পরিমাপ পদ্ধতির আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ অবদান। এ সমাজে দ্রব্য সামগ্রী ওজনের জন্য নানা মাপের বিভিন্ন ভিন্ন আকৃতি বাটখারা ব্যবহার করা হতো। দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও ব্যবহার হতো। স্থাপত্য ও ভাস্কর্য। সিন্ধু সভ্যতা চমৎকার স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন রেখে গেছে। সিন্ধু সভ্যতায় ২ কক্ষ থেকে ২৫ কক্ষের বাড়ির সন্ধান পাওয়া গেছে। ২ থেকে ৩ তলা ঘরের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে। মহেঞ্জোদারোতে ৮০ ফুট জায়গা জুড়ে বৃহৎ মিলনায়তন আবিষ্কৃত হয়েছে। এছাড়াও বিরাট এক প্রাসাদের সন্ধান পাওয়া গেছে। হরপ্পাতে পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এক বিশাল গোসলখানা, যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটি ছিল সাঁতার কাটার উপযোগী। ভাস্কর্য শিল্পে এও সিন্ধু সভ্যতার অধিবাসীদের দক্ষতা ছিল। এই সভ্যতার মোট ১৩টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে। পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি। হরপ্পা মহেঞ্জোদারোতে প্রায় ২৫০০ সিল পাওয়া গেছে। সিলের গায়ে ছিল পশুমূর্তি আর লেখা, যার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ধর্মীয় ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে এগুলো ব্যবহার করা হতো। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে নৃত্যরত এক নারী মূর্তি। এছাড়া মাটির তৈরি ছোট ছোট মানুষ ও পশু মূর্তি পাওয়া গেছে। নগর সভ্যতা। এই সভ্যতার সবচেয়ে বড় কৃতিত্ব এখানে পরিকল্পিত নগর গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। শহরের রাস্তা, রাস্তার পাশে ডাস্টবিন, সড়ক বাতি, পানি নেমে যাওয়ার জন্য ড্রেন সবকিছুই ছিল একেবারে সাজানো। একতলা দোতলা ঘরবাড়ি ছিল পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া আর ছিল পয়েস প্রণালী। জল নিষ্কাশনের জন্য ছোট ছোট নকশা সংযুক্ত করা হতো মূল নকশা বা পয়স প্রণালীর সাথে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্প পোস্ট। পোশাক পরিচ্ছদ। এখানকার স্ত্রী পুরুষ উভয় সুন্দর সুন্দর পোশাক ও অলংকার পরিধান করত। হাতির দাঁত ও সোনার অলংকার সেখানে প্রচলিত ছিল। আংটি, হার, কানের দুল, বাজুবন্ধ, মল, নাকসাবি ইত্যাদি ধরনের অলংকার সেখানে পাওয়া গেছে। সেখানে কার্পাস ও পশম বস্ত্রের প্রচলন ছিল। শিল্পদ্রব্য। সিন্ধু সভ্যতায় কৃষক ছাড়াও কামার, কুমার, স্বর্ণকার, ছুতার, মিস্ত্রি, রাজমিস্ত্রি প্রভৃতির শিল্পক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল। এদের শিল্পকর্মের বহু নিদর্শন পাওয়া গেছে। হাড় ও হাতির দাঁতের তৈরি চিরুনি ও সূচ, তামা ও ব্রোঞ্জের তৈরি কুঠার, কাস্তে, ছুরি, খুর, মাছ ধরার বড়শি ইত্যাদি পাওয়া গেছে। গৃহস্থলীর ব্যবহারের জন্য সাধারণত মাটির দ্রব্যের প্রচলন ছিল। অসংখ্য মাটির পাত্র, কুমারের চাক, পোড়ামাটির খেলনা, চাকাওয়ালা খেলনার গাড়ি, ছোট ছোট চেয়ার, এমনকি পাশা খেলার গুটিও পাওয়া গেছে। মাটির মনুষ্য মূর্তিগুলোর মধ্যে নিত্যরত পুরুষ ও রমণীর মূর্তি প্রধান এবং এদের শিল্প সৌন্দর্য অতুলনীয়। মহেঞ্জোদারো ও হরপ্পাতে যে সিলমোহরগুলো পাওয়া গেছে তাতে কুচওয়ালা ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে। একটি সিলে মাস্তুলহীন জাহাজের চিত্র অঙ্কিত রয়েছে। তাই ধারণা করা হয় যে বিদেশের সাথে এদের সমুদ্রপথে বাণিজ্য সম্পর্ক ছিল। সিন্ধু সভ্যতার প্রসার ও প্রভাব। সিন্ধু সভ্যতা শুধু হরপ্পা ও মহেঞ্জোদারোতেই সীমাবদ্ধ ছিল না। সিন্ধুর বিভিন্ন অঞ্চল, হায়দ্রাবাদ থেকে জ্যাক্কাবাদ পর্যন্ত এ সভ্যতার বিস্তৃতি ঘটে। এছাড়াও পশ্চিম বেলুচিস্তান সহ উত্তর ও দক্ষিণ অঞ্চল জুড়ে এ সভ্যতার প্রভাব ছিল। উত্তর ভারতেও এর প্রভাব উপেক্ষা করা যায় না। সিন্ধু সভ্যতার অধিবাসী দ্রাবিড়দের প্রথা ও রীতিনীতি আর্যরা গ্রহণ করেছিল। দ্রাবিড়দের ভূমি ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, রীতিনীতিও আর্যরা গ্রহণ করেছে। হিন্দু ধর্মের কিছু মৌলিক ধারণাও সিন্ধু সভ্যতা থেকে গ্রহণ করা হয়েছে। তাই ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে এ সভ্যতার অবদান অনেক। উপমহাদেশের যে সভ্যতা তাতে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ রয়েছে। এক্ষেত্রে সিন্ধু সভ্যতার প্রভাব গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী। সর্বশেষ, সিন্ধু সভ্যতার পতন। মনে করা হয় প্রাচীন এ সভ্যতাটি খ্রিস্টপূর্ব ১৫০০ অথবা ১৪০০ অব্দে ধ্বংস হয়ে যায়। সিন্ধু সভ্যতা কেন ধ্বংস হয়ে যায় তা জানা সম্ভব হয়নি। তবে জলবায়ুর পরিবর্তন বা অন্য কোনো জনগোষ্ঠীর আক্রমণে এই সভ্যতার পতন ঘটেছে বলে অনুমান করা হয়। এই অনুমানের কারণ হলো খনন কাজে সিন্ধু সভ্যতার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ মৃতের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দের দিকে আর্যজাতি কৃষ্ণ সাগর ও ক্যাস্পিয়ান সাগরের উপকূল থেকে সম্ভবত জমির সন্ধানে ও উন্নত জীবনযাত্রার তাগিদে ভারতে আসতে শুরু করে। তারা সিন্ধু নদের অববাহিকা দখল করে পূর্ব দিকে অগ্রসর হয় এবং গঙ্গা নদীর অববাহিকায় বসতি স্থাপন করে। কালক্রমে
সমগ্র সিন্ধু গাঙ্গেয় সমতল ভূমি আর্য জাতির আবাসভূমিতে পরিণত হয়। এই আর্য জাতি শুরু করে বৈদিক যুগের ও হিন্দু ধর্মের। সর্বশেষ আমরা এই অধ্যায় থেকে বা অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখব। নগর সভ্যতার প্রস্তুতির যুগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে তাম্রযুগ। মানুষের প্রথম দর্শন মিলে কোন যুগে? সঠিক উত্তর প্লাইস্টোসিন যুগে। কোন বৈশিষ্ট্যগুলো নিয়ে প্রাচীন প্রস্তর যুগ গড়ে ওঠে? কোন বৈশিষ্ট্যগুলো নিয়ে প্রাচীন প্রস্তর যুগ গড়ে ওঠে? সঠিক উত্তরটি হচ্ছে 2 ও 3, ব্রোঞ্জের তৈরি হাতিয়ার, খাদ্য সংগ্রহ ভিত্তিক অর্থনীতি। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। গল্প ও কল্প বাবা মায়ের সাথে ঢাকা শহরের খুব নিকটবর্তী একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনে যায়। যে স্থানটি খ্রিস্টপূর্ব 4 থেকে 3 শতকে উপমহাদেশের আদি ঐতিহাসিক যুগের সাথে সম্পৃক্ত। তো প্রশ্নটি হচ্ছে গল্প ও কল্প এর দেখা প্রত্নতাত্ত্বিক স্থানটির নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ওয়ারী বটেশ্বর। উক্ত প্রত্নতাত্ত্বিক স্থানটির বৈশিষ্ট্য কি? উক্ত প্রত্নতাত্ত্বিক স্থানটির বৈশিষ্ট্য হচ্ছে 1 ও 2 অর্থাৎ ঐতিহাসিক সিল্ক রুটের সাথে সংযুক্তি, দুর্গ প্রাচীর ও পরিখা। পরবর্তী প্রশ্ন, প্রত্নতত্ত্বের আলোচ্য বিষয় কি? প্রত্নতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ। পরবর্তী প্রশ্ন, উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ছিদ্রকারী সূচকে কি বলা হতো? আল বলা হতো, আল। পরবর্তী প্রশ্ন, সোনারুতলা পুরাকীর্তি কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বরে অবস্থিত। জিওগ্রাফিয়া গ্রন্থটি রচনা করেন কে? এটি রচনা করেন টলেমি। পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? পরশুরামের প্রাসাদ এটা মহাস্থানগড়ে অবস্থিত। প্রশ্ন 11, শালবন বিহারের আয়তন কত? 168 বাই 168 মিটার। চারপত্র মুরায় কয়টি তাম্রলিপি পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে 3 থেকে 4টি। নব্য প্রস্তর যুগ কোন ধরনের অর্থনীতির সূচনা করে? এটা খাদ্য উৎপাদন অর্থনীতির সূচনা করে। নব্য প্রস্তর যুগে গ্রাম গড়ে ওঠে কেন? গ্রাম গড়ে ওঠে কারণ স্থায়ী বসতি গড়ে ওঠার জন্য, বা স্থায়ী বসতি গড়ে ওঠায় নব্য প্রস্তর যুগে গ্রাম গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, বৈরাগীর ভিটায় প্রাপ্ত চৌবাচ্চগুলো ব্যবহার করা হতো ধর্মীয় কাজে। প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ। ময়নামতীতে প্রাপ্ত বোধিসত্ত্ব মূর্তিটি কিসের তৈরি? বোধিসত্ত্ব মূর্তিটি স্লেট পাথরের তৈরি। সাহেদ তার একটি প্রবন্ধে ওল্ড স্টোন এজ শব্দটি ব্যবহার করে। এটি দ্বারা সে কি বুঝিয়েছে? এটি দ্বারা সে প্রাচীন প্রস্তর যুগ বুঝিয়েছে। সাব্বির ওয়ারী বটেশ্বরের একটি বিহারিকা দেখে, যার আয়তন 24 মিটার বাই 24 মিটার। বিহারটি হচ্ছে জানখারটেক বৌদ্ধ বিহারিকা। পরবর্তী প্রশ্ন, 1889 সালে প্রথম মহাস্থানগড়কে পুনর্বর্ধনের রাজধানী নামে চিহ্নিত করেন ক? তো সেই ক বলতে কাকে বোঝানো হয়েছে? ক হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সড়কবাতি রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে এখানে ছিল পর্যাপ্ত নাগরিক সুবিধা। পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন কোনটি? সঠিক উত্তর গন্ধেশ্বরীর মন্দির। নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য হল, সঠিক উত্তর 1 ও 3, পর্যাপ্ত খাদ্য উৎপাদন ব্যবস্থা ও বিনিময় প্রথার উদ্ভব। ওয়ারী বটেশ্বরের রৌপ্য মুদ্রার যেটির ছাপচিহ্ন ছিল। সঠিক উত্তর 1 ও 3, নৌকা ও ময়ূর। প্রশ্ন 25, মহাস্থানগড় নামকরণ করা হয়েছে যেটি থেকে বলে কথিত আছে। সঠিক উত্তর মহাস্থানগড় ও মহাস্নান। ময়নামতীতে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, সঠিক উত্তর কটিলামুড়া ও আনন্দবিহার। মন্দির ভিটার বৌদ্ধ মন্দিরটি সম্পর্কে যে তথ্যটি জানা যায় সেটি হচ্ছে 7ম শতকে নির্মিত ও 11 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ 1 ও 2। শিলাদেবীর ঘাট সম্পর্কে যে তথ্যটি পাওয়া যায়, সঠিক উত্তর করতোয়া নদীর পাড়ে অবস্থিত ও বগুড়ায় অবস্থিত। ওয়ারী বটেশ্বর প্রাপ্ত পুঁতিগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল পিপাকৃতি, গোলাকার, ষড়ভুজাকৃতি, অর্থাৎ সঠিক উত্তর 1, 2 ও 3। প্রশ্ন 30, ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থটি কে রচনা করেন? গ্রন্থটি রচনা করেন E.B. টেইলর। আদিম সমাজে ব্যবহৃত তৈজসপত্রাদি কিসের নিদর্শন? আদিম সমাজে ব্যবহৃত তৈজসপত্রাদি কিসের নিদর্শন? সঠিক উত্তর প্রত্নতাত্ত্বিক এর নিদর্শন। সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটি? সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ হচ্ছে পুরোপলীয় যুগ। একটি প্রশ্নের জন্য উদ্দীপকের থেকে 33 ও 34 নং প্রশ্ন উত্তর বলা হয়েছে। সুমনা একটি জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন ছবি দেখতে পায়।
ছবিটিতে আদিম মানুষের হাতে তীর ধনুক রয়েছে। এছাড়া এই মানুষগুলো আবার গুহার দেয়ালে ছবি আঁকছে। উদ্দীপকের সুমনার দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। সুমনার অভিজ্ঞতা প্রমাণ করে সুমনার অভিজ্ঞতা কি প্রমাণ করে? প্রমাণ করে সভ্যতার অগ্রগতি পরিমাপযোগ্য এবং উন্নত প্রযুক্তি হচ্ছে সভ্যতা, অর্থাৎ ১ ও ৩। পরবর্তী প্রশ্ন। উদ্দীপক ইমন শিক্ষা সফরে বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করে। নরসিংদী জেলায় অবস্থিত এই প্রত্নস্থানে দুর্গনগর, গর্ত বসতি, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, তাম্রশাসন, লৌহ নির্মিত হস্তকুঠার ইত্যাদি দেখে সে চম চমকিত হয়। উদ্দীপকে কোন প্রত্নস্থানের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ওয়ারী বটেশ্বর। উদ্দীপকে বর্ণিত প্রত্ননিদর্শন থেকে প্রতীয়মান হয় এখানে ব্রোঞ্জ ও তামা শিল্পের বিকাশ ঘটেছিল, দ্রব্য বিনিময় প্রথার অস্তিত্ব ছিল। সঠিক উত্তর ২ ও ৩। পরবর্তী প্রশ্ন। নব্যপ্রস্তর যুগ বা নববলীয় যুগের সূচনা হয় কত সালে? ৭০০০ অব্দে। কত খ্রিস্টাব্দে? ৭০০০ অব্দে। পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই কি? বেশিরভাগ মুদ্রাই অষ্টম শতাব্দীর। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। শীতের ছুটিতে অপু তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়। সেখানে খ্রিস্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল। প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে অপুর বেড়াতে যাওয়া সভ্যতাটি পাঠ্যপুস্তকের কোন সভ্যতাকে ইঙ্গিত করে? সঠিক উত্তর ময়নামতি সভ্যতাকে ইঙ্গিত করে। ৪০ নম্বর প্রশ্ন। উক্ত সভ্যতাটির ঐতিহাসিক গুরুত্ব কী? উক্ত সভ্যতাটির ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে এ যুগের সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম দ্বারা প্রভাবিত, ধ্বংসাবশেষ, মন্দির ও বিহারই বেশি ছিল। পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি ময়নামতির প্রত্ননিদর্শন? সঠিক উত্তরটি হচ্ছে কোটালী মুড়া। বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? সঠিক উত্তর নরসিংদী। নিচের উদ্দীপক পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। মিতুল ও তার বন্ধুরা বান্দরবন বেড়াতে গিয়ে এমন একটি জনগোষ্ঠীর খোঁজ পায় যারা মাত্র কয়েক বছর আগে শিকারী জীবন পরিত্যাগ করে খাদ্য উৎপাদন করতে শিখেছে। এরপর দ্রুতই বদলে যায় তাদের জীবনধারা ও সংস্কৃতি। স্থায়ী বসবাস, উৎপাদিত পণ্যের আদান প্রদান এবং অবসর সময়ে যথার্থ ব্যবহার করে তারা সমাজে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। উদ্দীপকের জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে কোন প্রত্নতাত্ত্বিক যুগের সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে নব্যপ্রস্তর যুগের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত সমাজে বৈপ্লবিক পরিবর্তনের মূল নিয়ামক কোনটি? মূল নিয়ামক হচ্ছে কৃষির সূচনা। সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ? সঠিক উত্তর নিয়ানডারথাল। পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক। তমায় একটি প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে গিয়ে দেখে মন্দিরের দেয়ালে প্রায় ২০০০ চিত্রফলক সেটে আছে। ফলকে নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায়, যেমন ধর্মীয় বিভিন্ন দেবদেবীর চিত্র, কলসি কাঁধে গ্রাম্যবধূ, সন্তান কোলে জননী, লাঙল কাঁধে কৃষক ইত্যাদি। উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে? উদ্দীপকে বলা হয়েছে বাহারপুর। পরবর্তী প্রশ্ন। উদ্দীপকের ফলকগুলোর মাধ্যমে কিসের চিত্র ফুটে ওঠে? গ্রামের মানুষের জীবনযাপন ব্যবস্থা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞতা, অর্থাৎ সঠিক উত্তর ১ ও ২। পরবর্তী প্রশ্নের জন্য উদ্দীপক। রিয়াদ সাহেব উপমহাদেশের একটি নগরে বেড়াতে গিয়ে দেখলেন সেখানকার রাস্তাগুলো বেশ প্রশস্ত, ভবনগুলো পুরানো শক্ত ইটের তৈরি। সেখানে পরিবেশসম্মত গোসলখানা ও পয়ঃ প্রণালী ব্যবস্থা এবং নির্দিষ্ট ব্যবধানে ল্যাম্প পোস্টের ব্যবস্থা রয়েছে। সেখানে বড় বড় প্রাসাদের পাশাপাশি মাঝারি ও ছোট আকারের আবাসিক ভবনও বিদ্যমান আছে। উদ্দীপকের রিয়াদ সাহেবের বর্ণিত শহরটি কোন সভ্যতার নিদর্শনকে ইঙ্গিত করে? সঠিক উত্তরটি হচ্ছে সিন্ধু সভ্যতা। উদ্দীপকের শহরটির বড় প্রাসাদ ও ছোট বড় ভবনগুলো প্রমাণ করে যে নগরটিতে নগরটিতে প্রশাসন ব্যবস্থা ছিল, সামাজিক স্তরবিন্যাস ছিল, অর্থাৎ ২ ও ৩ সঠিক উত্তর। পরবর্তীতে একটি উদ্দীপক যা সকল বোর্ড ২০১৫ সালে এসেছিল। যোগাযোগ ব্যবস্থার উন্নতির মূলে চাকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা পৃথিবীতে একটি নির্দিষ্ট যুগে উদ্ভাবিত হয়। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, ব্যবসা বাণিজ্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের চাকার আবির্ভাব কোন যুগকে নিদর্শন করে? নব্যপ্রস্তর যুগকে নিদর্শন করে চাকার আবির্ভাব। উদ্দীপকের যুগটির বৈশিষ্ট্য কি, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে ২ ও ৩, অর্থাৎ আগুনের ব্যবহার হয় এবং খাদ্য উৎপাদন ও অর্থনীতির উদ্ভব।